বাকি 30% আপনার নাইট্রোজেন আর অ্যামিনো অ্যাসিড। কোন পর্যন্ত আপনার ওই মিলের ক্ষুধাটা না লাগে তখন পর্যন্ত আপনার ওয়েট করা উচিত। অফ সিজনে কার্ডিও করতেছে, ওর বাসায় ট্রেডমিল আর বলতেছে দিস ইজ নট ফর বার্নিং ফ্যাট, এটা আমার নেক্সট মিলের জন্য। Welcome to the Champion Maker podcast. ভাই ব্রাদার, কি খবর? চলছে এই তো ভাই, চলতেছে। কি অবস্থা আপনাদের? একদম আমার অবস্থা হচ্ছে স্টুডিওর কাজ কিছু বাকি, এখনো পুরোপুরি সব শেষ করতে পারিনি। দেখেন এখন পিছনে সব কালকের মধ্যে সব রেডি হয়ে যাবে স্টুডিওতে। তো এইগুলা নিয়ে একটু স্টুডিও কি পুরোপুরি আবার কি লাইটিং টাইটিং সব মানে ফুল সেটআপ দিতেছেন ইন পারসন পডকাস্টের জন্য? এখন এই অনলাইনটাও হবে, ইন পারসনও হবে। সো এটার জন্য ওভারঅল দিলাম, সবকিছু সেট করলাম। আলহামদুলিল্লাহ, পডকাস্টিং আমরা চালাই যাব, থামা যাবে না। তো আচ্ছা, আমরা শোটা শুরু করার আমাদের মেইন স্পন্সর হচ্ছে টিম পাইপার এইচডি কোচিং, যেখানে আমরা ফ্যাট লস, মাসল বিল্ডিং, কন্টেস্ট প্রেপ সব ধরনের সার্ভিস আমরা দিয়ে থাকি। সো যারা কন্ট্যাক্ট করতে চান তারা কন্ট্যাক্ট করতে পারেন। দেন ওয়ালিদ ভাই, আজকে তো আমরা আমাদের মোটামুটি কিছু ডিসকাশন টপিক আমাদের কাছে আছে, পাশাপাশি আমাদের কিছু কোয়েশ্চেন এন্ড অ্যানসারও আছে। কোয়েশ্চেন অ্যানসার আছে। তার আগে আমি বলতে চাই, আচ্ছা ওয়ালিদ ভাই, আপনার ওয়ার্কআউট এখন কেমন চলতেছে? ভালো চলতেছে ভাই, রেগুলার চলতেছে। মানে আমি উইকে 5 দিন করি, 5 দিন করি নাই। স্পিড বলতে ডে 1 ডে 2 মানে কেমনে যাচ্ছেন? ও আচ্ছা, স্প্লিট কিভাবে? হ্যাঁ, স্প্লিট কিভাবে করতেছি? স্প্লিট করতেছি আমি চেস্ট আর শোল্ডার করতেছি, ব্যাক আর ট্রাইসেপ করতেছি, তারপর আপনার লেগস করতেছি। মানে এখন আমার ব্যাপারটা হয়েছে কি, এখন ওই স্প্লিট 3 দিনের কইরা ওইটারে আমি 5 দিন মানে রিপিটের উপরে রাখছি। তো এখন আমি আমার ওয়ার্ক স্কেজুলটা ওরকম মিলাইতে পারি না, এই জন্য ওয়ার্ক স্কেজুল ওই অনুযায়ী 2 দিন অফ রাখা, বাকি স্প্লিটটা আমি ট্রাই করি যে প্রত্যেকটা বডি পার্টের 2টা কইরা একদিনে 2টা বডি পার্ট হিট করার জন্য। সো 3 দিনে আমি স্প্লিট করে ওটার আবার রিপিট করি। ওরকম ফিক্স করে এখনো ওরকম করে কিছু করা হয়নি, কিন্তু আমি মেক শিওর করি যে একদম মিনিমাম অ্যামাউন্ট কিছু কার্ডিও অ্যাড করে রাখি প্রত্যেক দিনই। পোস্ট ওয়ার্কআউট দেখা যায় মিনিমাম 20 মিনিটস করে কার্ডিও করি। আর কার্ডিও যেহেতু, ডায়েটের কি অবস্থা? ডায়েটের অবস্থা ভাই, ডায়েটের বেসিক ডায়েট চলতেছে। আমি 200 গ্রাম প্রোটিন আর 250 গ্রামের মতো কার্ব, মানে মডারেট ডায়েট যেগুলো আছে, মানে রেগুলার লাইফে যেমন করি ওরকম করতেছি। সকালবেলা 4টা এগ, 3টা এগ হোয়াইটস, হাফ স্কুপ ওয়ে প্রোটিন। এই নতুন জিনিসটা অ্যাড করছি যে আপনি লাস্ট পডকাস্টে বললেন যে প্রত্যেক মিলে হাফ স্কুপ করে, তো প্রত্যেক মিলে আমি 12-13 গ্রাম প্রোটিন অ্যাড করি। আর হ্যাঁ, ফ্রম শেক, ফাস্ট অ্যাবজর্বিং। তো সকালবেলা মোস্ট অফ দ্য টাইম আপনার এগস, এগ হোয়াইটস আর ক্রিম অফ রাইস, হাফ স্কুপ ওয়ে প্রোটিন এমনি চলতেছে লাস্ট 2 সপ্তাহ ধরে। দুপুরবেলা আপনার হোয়াইট রাইস, বিফ অথবা চিকেন, আর সাথে আপনার নাটস। ওয়ার্কআউটের আগে আবার একটা প্রোটিন শেক, 3টা রাইস কেক, একটা বানানা। ওয়ার্কআউটের পরে প্রোটিন শেক আর একটা বানানা। রাত্রেবেলা বিফ অথবা চিকেন আর 100-120 গ্রাম রাইস এরকম ট্রাই করি, আর একটা হোল এগ। 250 গ্রাম প্রোটিন কার্ব। 250 উপরে গেলে কি আপনার কাছে মনে হয় যে আপনার বডিতে ফ্যাট গেইন করার চান্স আছে, কিংবা কোনো কার্ব সেনসিটিভ কোনো ব্যাপার আপনি দেখতেছেন? না, আমার কোনো প্রবলেম হয় না। আমি মানে আমার কাছে মনে হইতেছে যে এটা একটা বেস লাইন। তো আমি একটা সিরিয়াস মানে রিটেন রেজিমেন্টে যাব বা সিরিয়াস একটা প্রোগ্রামে ঢোকার আগে আমার ওয়ার্ক স্কেজুল গুলা বা ডেইলি লাইফের কাজগুলা শেষ করে ওয়ার্ক স্কেজুল ফিক্স করা, ওই পজিশনে যাওয়ার আগে আমি এই বেসটা ধরে রাখতেছি। মানে এটা আমার প্রবলেম হইতেছে না, কিন্তু এটা বাড়লেও আমার প্রবলেম হবে না। সো আমি যখন চেঞ্জ করা শুরু করব, হয়তো এই বেস থেকে চেঞ্জ করা শুরু করব উপরে অথবা নিচে। ফ্যাট বলতে ফ্যাট আমি ওরকম করে কাউন্ট করতেছি না। সকালে হোল এগ রাখতেছি, সেকেন্ড মিলে নাটস রাখতেছি, প্রি ওয়ার্কআউটের মিল যেটা ওই মিলে এমসিটি অয়েল রাখতেছি, রাত্রের মিলে হোল এগ রাখতেছি। মানে মোটামুটি অ্যাডেড ফ্যাট সোর্সে ধরেন হোল এগ,
দেন এমসিটি, হোল এগ, এমসিটি অয়েল, নাটস, সামটাইম নাটস এর বদলে আচ্ছা পিনাট বাটার। এই আচ্ছা, এমসিটিটা কি আপনি প্রি ওয়ার্কআউটে কোনো কফির সাথে ইউজ করেন না ডাইরেক্ট ইউজ করেন? না, মিলের মিল্কের সাথেই সাথে? নেই ভাই। মিলের সাথে নেই বলতে এখন আমি আমি এরকম করে নেই যে আমি একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক খাই। সো ওইটার মধ্যে দেখা যায় আমি মিলের মধ্যে নিয়ে যাওয়া আমার কাছে কেন জানি খাবারের সাথে মিক্স করতে এরকম হুম, হুম। ভালো লাগে না। সো আমি ওই ড্রিঙ্কের মধ্যে ওই এমসিটি অয়েলের মানে নিজস্ব কোনো টেস্ট আমি ফিল করি না, ওইরকম কোনো বাজে আচ্ছা টেস্ট বা কিছুই নাই, আচ্ছা কোনো টেস্ট পাওয়া যায় না। সো আমি ওই মিলের সাথে যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কটা নেই ওই ড্রিঙ্কের মধ্যে আমি মাইপা আচ্ছা দিয়ে দিই। সো এটার এক্সট্রা কোনো আচ্ছা। টেস্ট লাগে না। আমি একটা ককটেল আপনার সঙ্গে শেয়ার করতে পারি, সেটা হচ্ছে জি। ধরেন এমসিটি অয়েল, ধরেন 10 থেকে 15 গ্রাম, আর এল আর্জিনিন 5 গ্রাম, এল সিট্রুলিন 3 গ্রাম, আর একমার্টিন সালফেট ধরেন 1 থেকে 2 গ্রাম। আর যদি আপনি চুলকানি চান একটু, হুম, তাহলে বেটা অ্যালানিন 3 গ্রাম। বেটার অ্যালানিন একটু এটা। এই ককটেলটা আপনি ট্রাই করে দেখতে পারেন, উইদাউট ক্যাফিন, কোনো ক্যাফিন অ্যাড করবেন না। আমি আমি ভাই অলমোস্ট এটাই করি, কিন্তু ওই যে ক্যাফেইন অ্যাড হয়ে যায়। এই আমি সিট্রুলিন, আর্জিনিন এক সার্ভিং, বেটা অ্যালানিন হাফ সার্ভিং রাখি। আর আপনার একটা প্রি ওয়ার্কআউট আছে ওই 5150, ওইটার হাফ হাফ সার্ভিং নেই। আর মাঝে মাঝে গ্লাইসেরল অ্যাড করি, মাঝে মাঝে করি না, আর একটু লবণ অ্যাড করি। আপনি কি এই ককটেলটার সাথে মানে এমসিডি হ্যাঁ, অ্যাড এগুলোর করতে সাথে আপনি বলতেছেন? এমসিটি অ্যাড করেন, মানে আচ্ছা, ডিরেক্ট আপনি এটা এমসিটি করি না, হ্যাঁ এমসিটিটা এটা করে ডিরেক্ট অ্যাড দেখবো। করুন। ক্যাফেইন আমি বলতেছি এই কারণে না করতেছি যে ক্যাফেইনটা তো আপনার কিছু প্রবলেম আপনি ফেস করতেই থাকে, মানে মাথা ব্যথা করে। তো ক্যাফেইন, হুম। আর যদি ক্যাফেইন আপনি অ্যাড করতে চান তাহলে কফির সাথে করেন, ন্যাচারাল সোর্স থেকে না। হ্যাঁ, তাহলে আচ্ছা, এমসিটি মোস্ট অফ দ্য অ্যাড করি না, কিন্তু হইতেছে ওই যে আপনার ওয়ার্কআউট করতে করতে সন্ধ্যা 6টা 7টা বাজে, আর দেখা যায় সকালে 6টা বাজে উঠলে সারাদিন কাজের পরে যখন আমার কাছে ফিল হয় যে আজকে একটু দরকার, তখন অ্যাড করি। মোস্ট অফ দ্য টাইম ট্রাই করি না করার। এমসিটি অয়েল কিন্তু একদম পুরো কার্বোহাইড্রেটের মতো, ডিসলাইক মানে এটাতে অনেক আপনারা অনেক বডি বিল্ডার অনেক কোচরা এটার নাম দিছে যে ফ্যাটলেস ফ্যাট। এটা একমাত্র ফ্যাট যেটা ডাইরেক্ট মানে ডিরেক্ট আপনার মাইটোকন্ড্রিয়া, সো ইনস্ট্যান্ট কুইক এনার্জি করে। এটা আমার হ্যাঁ, কাছে মানে মনে হয় একটা কোনো ফোকাস ট্রান্সপোর্টার থাকে। লাগে, মানে উইদাউট এ ট্রান্সপোর্টার এটা ডাইরেক্ট হুম, চলে যায়। খুবই ভালো ভালো জিনিস। জিনিস। আর 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 কি সল্ট অ্যাড করা, সল্ট তো সল্ট মনে অ্যাড করেন করি যে যে প্রি কোনো প্রি ওয়ার্কআউটে। ওয়ার্কআউট মানে সল্টের উপর এখন নতুন যেসব প্রি ওয়ার্কআউট আসতেছে ওরা আবার নিজেরাই সল্ট সোডিয়াম অ্যাড অ্যাড করে করে দেয়। দেয়। সোডিয়াম অনেক কিন্তু প্রি ওয়ার্কআউটে অ্যাকচুয়ালি কিন্তু দেখলাম এটাই সোডিয়াম মেইন অ্যাড করে দেয়। হ্যাঁ কথা, কারণ মানে পাম্পটা হ্যাঁ যেটা আসে আপনার ব্লাড ফ্লো যাই আসুক না করে, হ্যাঁ, তাইলে কিন্তু আসলে মাসেলে ফুলনেস আসবে না, পাম্প আসবে না, যতই আমি কার্ব খাই আর যাই খাই। আচ্ছা, এরপরে ধরেন আপনার এগুলা নেওয়ার পরে ইন্ট্রা ওয়ার্কআউট আপনি মানে কেমন থাকে? ধরেন রাইট নাও আমার ইন্ট্রা ওয়ার্কআউট আসলে পানি আর লবণ ছাড়া কিছুই থাকে না। যখন আমি ধরেন একদম হুম, ফুল অন পুশ ফেজে থাকি, ফুল অন আমার ক্যালোরিজ, প্রোটিন, কার্বস এন্ড এভরিথিং যদি আমার একদম হায়ার পুশ ফেজে থাকি, তখন আমি জাস্ট আমার ডিউরিং এটা বলে হুম, 20 থেকে 25 গ্রাম ডিপেন্ড অন বডি পার্ট আর আমার কারেন্ট ম্যাক্রোস করে ধরেন আমি ফাস্ট অ্যাক্টিং কার্ব ইউজ, লাইক আপনার 20 থেকে 30 গ্রাম ডেক্সট্রোস, অথবা আপনার ম্যাক্সিমাইজ কার্ব, ভিটার্গো, কিংবা আপনার সাইক্লিক ডেক্সট্রিন, এই জাতীয় স্টাফ। তো এটাতে যেটা হয় বডি কার্বোহাইড্রেটটাকে এনাফ ইউজ করে, এবং আমার ই ডাবল এটাও প্রপার মাসেলের ভিতরে শাটল ডাউন হয়। কারণ আমরা যখনই জানি যে কোনো ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট, তখন কিন্তু মানে আমাদের বডি রিলিজ করে, এবং ইনসুলিনের তো যখন আমাদের বডিতে আমরা ই ডাবল এ দিয়ে আমাদের ব্লাড স্ট্রিমে যখন ই ডাবল এটা থাকে, তখন ইনসুলিন ভিতরে শাটল করে মাসেলের ভিতরে পৌঁছে যাবে ইনসুলিনের হেল্প, মানে আপনার বডি ন্যাচারাল ইনসুলিন। আমি একটা কথা বলতেছি, ওয়ালিদ ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। ওয়ালিদ ভাই, ওয়ালিদ ভাই ফ্রিজ হয়ে গেছে। তার মনে হয় নেটে মনে হয় কোনো প্রবলেম।
ওয়ালিদ ভাই আউট, মানে আবার ইন করবে। আচ্ছা তাহলে গাও ভাই, হ্যাঁ। আপনার এই উইকে, এই উইকে এই পুরাটা উইকে থেকে নতুন কোন অভিজ্ঞতা হয়েছে? নতুন অভিজ্ঞতা তো প্রতিদিনই ভাই, এর আসলে মানে অভিজ্ঞতার কোনো শেষ নেই। ধরেন নতুন অভিজ্ঞতা পেয়েছি, যে ধরেন আছে না যে অভিজ্ঞতা আমাদের হয়েই থাকে, ডেইলি তো আমরা অনেক কিছুই দেখি, কিন্তু কিছু জিনিস আছে না আমরা নোটিস করি যে এখান থেকে আমি কিছু শিখলাম আর কিছু বুঝলাম, এরকম কোনো কিছু? অনেক কিছুই বুঝলাম, অনেক কিছু শিখলাম। মানে এখনকার যে মানুষগুলা তারা মানে শুধু হেভি ওয়েট আর বেশি আইটেম, আমি এটাই জানতে চাচ্ছিলাম আপনার। যেমন কোয়ালিটির কোনো খেয়ালই নাই, শুধু দরকার কোয়ান্টিটি। 10 কেজির জায়গায় 25 কেজি ওট দেয়া রেপস মারাইতে পারলে হইলো 10 রেপস, তারা এটাতে খুশি। সাপোর্ট দিয়েও তোমার একে দেখা যায় যে ফুল রেঞ্জ অফ মোশন করতে পারতেছে না, না না, তারপরেও তারা ওয়েট বাড়াইতেছে। তাদের ওই যে মানে ওয়েট বেশি মারতাছি, তারপর আইটেম বেশি মারতেছি, বেশি মারতাছি। বলতে পারে 5টা 6টা 7টা আইটেম মারছে আমি আজকে, বাট 3টা 4টা আইটেম মারছে, কিন্তু কোয়ালিটি হইলো ওইটা তাদের কাছে ভ্যালু নেই, কারণ ওইখানে আইটেম বেশি। আর তারা আসলে ওরকম কোয়ালিটির মতো মারতেও চায় না। আপনি যদি মানে স্লো কন্ট্রোল করে মারাইতে যান, মানে তাদের কাছে এটা ভালো লাগে না, এই কম এটা কি মারবো, রাইট? এরকম হয়েছে ব্যাপারটা। এটা বর্তমান সমাজের একটা বিশাল মানে বড় সমস্যা, বিশাল বড় সমস্যা। ওয়ালিদ ভাই, আমরা কি আপনাকে আবার পাই গেছি? কোনো সমস্যা নেই, আমি আর গাও ভাই কি পাব। তো যেটা গাও ভাই বলতেছিল যে এখনকার দিনে মানুষ মানে আমরা যে জিনিসগুলো ফেস করে ওয়ালিদ ভাই, যাদেরকে আমরা ধরেন কেউ আমরা ট্রেন করে, সবারই তো আমরা পার্সোনাল সেশন দেই না। তো কিছু মানুষ আছে যারা মনে করেন যে রেগুলার বেসিস এসে হেল্প চায়, জানতে চায়। তো তাদেরকে যখন আমরা বলি যে ঠিক আছে আপনি জিজ্ঞেস করা, অনেকে এসে আচ্ছা ভাই চেষ্টা আছে কি করতে পারি একটু আইডিয়া দেন, তা আমরা অনেক সময় বলি যে আচ্ছা ঠিক আছে 3টা আইটেম বা 4টা আইটেম করেন বেসিক। তারা বলে যে না মাত্র 4টা 5টা 6টা 7টা এরকম আইটেম নিয়ে খালি কাউন্ট করে। তো মানে আমরা এটাই বলতেছি যে মানুষজন মানে কোয়ালিটি র্যাপস এর থেকে, কোয়ালিটি এক্সারসাইজের থেকে তারা কোয়ান্টিটির দিকে যায়, আমি কয়টা আইটেম মারলাম। হ্যাঁ, দেন ওয়ার্ম আপ সেট বলতে যে একটা কথা আছে যে আমার মাসেলকে শুরু করার আগে আমরা একটা ওয়ার্ম আপ করি, এটা যেই হোক, ধরেন আইদার বডি বিল্ডার হোক কিংবা জেনারেল পিপল হোক, প্রতিটা মানুষের কিন্তু শুরুর এক্সারসাইজটা ওয়ার্ম আপ প্রয়োজন। তারা কোনো ভ্যালুই নেই তাদের কাছে, মানে তারা মনে করে যে ওয়ার্ম আপ ওভার কি, মনে করেন শুরুতে দেখা যাচ্ছে তারা এখানে তাদের ম্যাক্স ওয়েটই 25 কেজি, সেখানে তারা শুরুই করতে যাচ্ছে 17 থেকে 20 কেজি দিয়ে, তাহলে ওই লোকটা ওয়ার্ম আপ করবে কি? এবং সে দেখা যাচ্ছে যে ওই বেশি দিয়ে শুরু করার কারণে ওয়ার্ম আপ করে না, আর হাফ নামাইতেছে, কারণ ডাম্বেল প্রেস করে এই পর্যন্ত নামায় উঠায় ফেলতেছে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম যে আসলে মানুষ চায় কি, আবার দেখবেন যে প্রোগ্রেসও হয় না, তখন কিন্তু হাই হুতাশ করে। হ্যাঁ, এই জিনিসগুলোর কারণ কি? এটা কি কোনো আসলে আপনার কাছে কোনো রিজন? ইগো লিফটিং এর ভাই আমার মেইন কারণ মনে হয় মানুষকে দেখানো, এছাড়া আর কিছু না। একটা সাইকোলজি কাজ করে যে আমি এত ওয়েট লিফট করতেছি, ডাম্বেল প্রেস আমি হাফ রেপছি উপর থেকে, এই জিনিসগুলা জাজ করার মানুষ জিমে যে অ্যাকচুয়ালি ভালো মতো ঠিক মতো করতেছে না। সো মোস্ট অফ দ্য পিপল দেখা যায় আপনার নতুন মানুষ যেগুলো আছে হয়তো মানে যারা করে ওদের আমি এত ওয়েট লিফট করতেছি, এই জিনিসটা একমাত্র মানুষকে দেখানোর জন্য, ওইরকম দেখা বুঝার জন্য যে অ্যাকচুয়ালি কিছুই করতেছে না, ওইরকম মানুষ খুব কম। আবার প্রোগ্রেস না হইলে হাই হুতাশ করে, মানে এরা কি ওরা নিজেরা বুঝে না কি মানে কি কারণে প্রোগ্রেস হইতেছে না বা আমি কি করতেছি, এটাই হচ্ছে কথা। না 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 বলেন ভাই, আমি এটাই বলতেছিলাম। মানে বলতেছেন যে হাইড্রেশন যদি না থাকে ভাই, হাইড্রেশন আমার মনে হয় মাসেল বিল্ডিং ও পসিবল না। কারণ ডিহাইড্রেট মাসেল ক্যাটাবলিক জোনে চলে যায় বডি, ডিহাইড্রেট মাসেল ক্যাটাবলিক মাসেল, ডিহাইড্রেট মাসেল মানে মানে যদি মাস যদি ডিহাইড্রেট হয়ে যায়, কিন্তু আপনার বডি কোনোভাবেই ভালোভাবে ফাংশন করতে পারবে না, কারণ পাম্প নিউট্রিয়েন্ট ড্রাইভ দিতে। সো ওভারঅল এর ইম্পর্টেন্স অনেক বেশি, অনেক। ক্রিয়েটিন আর ফ্যাট বার্নার একসাথে নেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। আর এই হাইড্রেশন থেকে ধ্যান রাখেন। হ্যাঁ, হাইড্রেশন। আর এই কোশ্চেন থেকে আরেকটা জিনিস আপনার, এটা হচ্ছে মাসকুলার মাসেল আর স্কিনের নিচে হোল্ড করা ওয়াটার সেম জিনিস না, দুটো ডিফারেন্ট জিনিস। ইয়েস, আর মাসেলের ভিতরে হোল্ড করা ওয়াটার দরকার আছে, সেলের উপরে যে স্কিনের উপরে যে পানিটা থাকে ওইটা আমরা যতটুকু সম্ভব ওটা রিড আউট করে ফেলি, বাট ওইটা তখনই ফালানো দরকার তখন যখন আমরা কন্টেস্ট প্রেপের দিকে যাব। মানে নরমালি এত এক্সেস করে ফেললে হয়তো আপনার এরকম ক্র্যাম্প হবে না, কিন্তু মানুষ তো করতেছে যে দুইটা সেম জিনিস, এই জন্য হয়তো ফ্যাট বার্নিং এর সময় ক্রিয়েটিন নিলে আমার বডি পানি, সো দুইটা ডিফারেন্ট জিনিস, রাইট, পারফেক্ট। এবং এই জিনিসটা এটা লাস্টের পয়েন্টটাও খুব ভালো ছিল অনেক।
তো আমি নেক্সট কোশ্চেনে কোন কোন এক্সারসাইজে ফোকাস করা উচিত? স্কোয়াট 6 থেকে 7 সেট করা পরে এই দেখা যায় যে জিনিসগুলো বেশিরভাগ দেখা যায় লেগ প্রেস মেশিনে। হ্যাঁ 10 প্লেট 12 প্লেট এইটা ওইটা গইনা সবাই সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিবে, দেখবেন কোনো মতে খালি আনরেক কইরা উপরে হালকা পাতলা মাইরা বাস রেখে দিছে। লেগ প্রেস মনে হয় মানুষের বড় জায়গা না, সবচেয়ে বড় জায়গা ভাই আমার কাছে মনে হয়। আমার কাছে মনে কারণ হয় এটা পারে ভাই, অন্য কিছুতে মানুষ পারবে না। ইগো আপনার বেঞ্চ প্রেসে ওই লিমিটে পারবেন না আপনার ইগো দেখাইতে, না পারবে ডেড লিফটে, স্কোয়াটে তো পসিবলই না, করতে পারবেন না। তো তো লেগ প্রেসে সবাই ইগো চলে আসে, ইভেন হ্যাক স্কোয়াটেও কিন্তু অনেকে পারে না। অনেকে পারে না, হ্যাঁ পারবে না। But যখনই লেগ প্রেসে চলে আসে তখন মনে করেন যে সবাই ইগো একদম পুরো থ্রু দ্য রুফ 400-500 কেজি লেগ প্রেস করতে প্রেস করতেছে। হ্যাঁ যেমন অনেকে শুরুই করে 3 প্লেট দিয়ে, তিন প্লেট দিয়ে। হ্যাঁ কিন্তু মানে- তার কিন্তু হাফও মারে না। প্রপারলি মারলে এই সেম পারসনটা দেখবেন আপনার এক প্লেটও ঠিক মতো মারতে পারবো না। এই জিনিসটা হয়েছে তো একবার। হ্যাঁ একবার আমার এই যে গাঁও ভাই, আমি গাঁও ভাইয়ের লোকটা গাঁও ভাই বলতেছে যে আপনি একটু কমায় নেন, লোকটা প্যারামি করতেছে। তা আমি তারে বললাম কি ভাই আপনি এক কাজ করেন না, আপনি একটা প্লেট দিয়ে ডিপ ট্রাই করেন। সবাই লেগ প্রেস, সে যখন ডিপ নামাইছে এখন আর উঠাইতে পারে না, 3টা মাইরা মানে সে আর পারতেছে না, সে আর বিরক্ত হইতেছে, এমন হতেছে পারতেছি না। তো আমি বললাম যে আপনি তো ভাই আসলে লেগ প্রেস করতেছেন না, আপনি ইগো প্রেস করতেছেন, হ্যান্ড প্রেস করতেছেন, হাত দিয়ে ফেলতেছেন, লেগ প্রেস না। আরেকটা জিনিস হয়েছে, লেগ প্রেস করার সময় আপনার হাঁটুতে হাত রেখা প্রেস করতে থাকে। এইসব মানুষকে আপনি বললে ওরা দেখবেন আরো অফেন্ডেড হয়ে যায়, আরে ভাই আপনি 1 প্লেট মারতে বলতেছেন, আমি 5 প্লেট পেলাম। এই হাঁটুতে হাত রাখার যে ব্যাপারটা, এটা নিয়ে আমার যে কোচ ছিল, আমার গুরু ছিল রানা ভাই, উনি আমার একটা কথা বলতো যে হাঁটুতে হাত না রাখতে বলতো, উনি বলতো যে হাঁটুতে রাখলে তুমি তোমার রানে হাত রাখো, বাট হাঁটুর সামনে হাত রাখো না। বাই চান্স যদি আমার হাতটা কোনো সময় পিছলে যায়, আমার হাঁটুর বাটিটা যদি একবার সরে যায়, ধাক্কা লেগে লাগতে পারে কিন্তু ভাই, কারণ এটা কিন্তু রিস্কি জোন। হাঁটুর বাটি সরে গেলে কিন্তু আপনি শেষ, ওই লেগ প্রেস আপনি আর কিছু করতে পারবেন না। 1 প্লেট থাকলে আপনি পাওয়াই খেয়ে যাবে কনফার্ম, ব্যালেন্স তো করতে পারবেন না। তো এই যে মানুষজন করে ধরেন কোনো কিছু না বুঝে, ম্যাক্সিমাম মানুষ দেখবেন হাঁটুর এখানে হাত রেখে কিন্তু ধাক্কায়, কেউ রাখে না। যদি আপনার হাত রাখতেই হয়, আপনি জ্যাকসনের কোথায় রাখে হাতটা? রানের মধ্যে রাখে, হাঁটুর মধ্যে। ওরা আসলে এই জায়গা দিয়ে হাঁটুতে রাখে না, ওরা রানের মধ্যে হয়তো এইভাবে ধরে, রানের মধ্যে ধরে পুশ মানে ব্যালেন্সটা রাখে, আর কিছু না, পুশ তো করে না, সে ব্যালেন্স করতেছে। এটা হচ্ছে মেন্টালি নিজের সাইকোলজিক্যালি একটা ব্যাকআপ দিচ্ছে যে না আমার হাত আছে এখানে, দ্যাটস ইট। হ্যাঁ আবার দেখেন আপনি যে জর্ডান পিটারসন, যে চিনেন তো মনে হয়, জর্ডান পিটারসন তো ক্রেজি ওয়েট লিফট করে, এই বান্ধব ওয়েট মারে কিন্তু হাত দেয় না পার মধ্যে, ওই লেগ প্রেসের ডান্ডি ধরে রাখে, যেটা আসলে ধরার নিয়ম। হ্যাঁ হ্যাঁ তার, এবং সে যে ডিপ নামায় পুরো মেশিন মনে করে একদম নিচে নামায় ফেলায়। ও মনে হয় হাইটে একটু শর্ট না, হাইটে একটু শর্ট করে। জর্ডান পিটারসনের কিন্তু শরীরে ভয়ানক শক্তি, আর ভাই মাসেল ডেনসিটিও অনেক ভয়ানক। ওনার মাসেল ডেনসিটি ভয়ানকের রিজনই হচ্ছে ওনার ট্রেনিং টেকনিক দেখেন, মানে উনি কি করে ফুল রেঞ্জ অফ মোশন করে, কোনো হাফও মারে না। আবার এই ধরনের ট্রেনিং এর কিছু খারাপ দিকও আছে। এই ধরনের ট্রেনিং এর খারাপ দিক মানে ইনজুরি একবার হয়ে গেলে পায়ে গেলে আপনারে পুরা। জর্ডান পিটারসন কিন্তু লাইট মানে লাইটে উনি হেভি ওয়েটই মানে অলওয়েজ, কিন্তু ফুল রেঞ্জ অফ মোশন মানে উনি একদম লাইটে আর যাইতেই পারে না। ওনার মেবি ওনার ব্রেন এটা নিয়ে ফেলাইছে, ওনার লাইট যাওয়া তার পক্ষে পসিবল না। বাট কয়জন আছে জর্ডান পিটারসনের মতো এরকম ফুল রেঞ্জ অফ মোশন মারতে পারে এত ওয়েট দিয়ে? খুব কম লোক, ঠিক না? তো আমাদের এক্সারসাইজ করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে ইগোরে বলতে হবে গো, তারপরে মার। আচ্ছা, এক্সারসাইজের সময় কি কি জিনিস মানে একদম বেশি ইম্পর্টেন্ট যে খেয়াল রাখা টু প্রিভেন্ট ইনজুরিজ? ফার্স্ট হইতেছে আপনার ওয়ার্ম আপ, ব্লাড সার্কুলেশন, সব স্ট্রেচিং যা করলেন সব। এরপর থেকে ইন বিটুইন ট্রেনিং মানে ট্রেনিং এর মাঝখানে আপনার কি কি ম্যান্ডেটরি মাথায় রাখতে হবে সেফ সাইড? যেমন আপনার যদি টেন্ডনে কোনো প্রবলেম থাকে, আপনার কাছে ইনফরমেশন আছে যে আপনার টেন্ডনে কোনো ইস্যু আছে হালকা, ওই যেই জায়গাটা যেই টেন্ডনটার মধ্যে ইস্যু আছে, ধরেন আপনার শোল্ডারে আছে, রোটেটরে আছে, কিংবা আপনার এলবোতে আছে, কিংবা হাঁটুর টেন্ডনে কোনো ইনজুরি আছে, এই যেগুলা জায়গায় ইনজুরি আছে ওই মাসেল গুলোর অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট আইদার আপনার সাইকেলিং করা, তারপরে ক্রস ট্রেনিং, ট্রেডমিল, ডাম্বেল দিয়ে রোটেটর কাফ মুভমেন্ট করা শোল্ডারের ক্ষেত্রে। এবং আমি মনে করি কি জানেন, যে ব্যাক মারুক, চেস্ট মারুক আর যাই মারুক, প্রতিদিন এক্সারসাইজ। কারণ আমি মনে করতেছি আজকে তো আমার লোয়ার বডি, আমার রোটেটর কাফ, আপনি যখন স্কোয়াট করবেন তখন পাটটা তেমনি ধরবেন, যখন আপনি লেগ প্রেস করবেন, যখন নিজে পায়ে হাত রাখবেন, কিংবা আপনি র্যাকটাই টান দিয়ে ধরেন না, তখন তো আপনার শোল্ডার ইনভলভ হবে। এক স্কোয়াট করবেন, ধরার সময় আপনার এই যে মুভ করবে। তো আমি মনে করি যে কোনো এক্সারসাইজ শুরু করার আগে পুরো বডির আগে একটা প্রপার ওয়ার্ম আপ করে নেওয়া উচিত, এখন আমি যেই বডি পার্টি মারি।
আপনি দেখবেন আর্মস করার সময় বেশিরভাগ মানুষই ওয়ার্ম আপ করে না, ঠিক? না করে না, হ্যাঁ। হ্যাঁ, এবং এটার জন্য কিন্তু বাইসেপ, কি বলে এটা জানি, এই যে এটার নাম জানি কি, ঠিক মনে পড়তেছে না, ওই যে পাম্প হয়েছিল যে পার্শিয়াল টিয়ার, হ্যাঁ। পার্শিয়াল টিয়ার, হ্যাঁ। তো এই মাসেল টিয়ার, পার্শিয়াল টিয়ার, মানে বাম্প স্টেটের, মানে আমি বলবো না যে ওয়ার্ম করেনি দেখো হয়নি, এটা তার হয়ে গেছে, তার কপাল। বাট বেশিরভাগ মানুষেরই এই ইনজুরি গুলা হয় এই রিজনে, যে তারা ঠিক আর্মসে বেশিরভাগ মানুষ ওয়ার্ম আপ করেই না, করেই না, বাইসেপে তো করেই না। হ্যাঁ, আমার কাছে আমি যখন আর্মস করি আমার ওয়ার্ম আপ ছাড়া না আমি কিছু কিছু জিনিস একদম করি না, যেমন ট্রাইসেপের মুভমেন্ট বা 3-4টা ধরেন কে বলে আপনার ওয়ার্ম আপ সেটস না করি, আমি ওই ব্লাড ফ্লো ফিল করি না। আমার মনে হয় যে মানে আমার জয়েন্টের পর থেকে বেশি জয়েন্টে পড়ে। আর অনেকে আমি দেখছি ট্রাইসেপ এক্সারসাইজ আপনার হয়তো ওভারহেড হেভি ডাম্বেল এক্সটেনশন দিয়া অথবা বারবেল স্কাল ক্রাশার দিয়া, আমি এটা কখনোই পারি না, এটা করা উচিত না আই থিংক। আমিও এটা প্রিফার করি না। আমি যে কোনো বাইসেপ বা ট্রাইসেপ, বাইসেপের ক্ষেত্রে আইদার ডাম্বেল কার্ল লাইট ওয়েটে অথবা একটা বারবেল কার্ল লাইট ওয়েটে, দেন বারবেল কার্ল হেভি ওয়েটে করে। এবং এইখানে দেখবেন আপনার YT3 নাকি না Y3T, ওই যে আপনার Y3T নীল হিল, এই কোচটা যেমন নীল ইয়োলা হিল, হ্যাঁ তো ফ্লেক্স ফিনিশের কোচ ছিল না? হ্যাঁ হ্যাঁ, ফ্লেক্স ফিনিশ। তো নীল হিল যেটা করে যে ওনার প্রোগ্রামে উনি সব প্রথম এক্সারসাইজটা অ্যাটলিস্ট 3টা সেট ওয়ার্ম আপ করায়। দেখবেন যে লেগ এক্সটেনশন ফার্স্টে 3 সেট দেওয়া আছে, তারপরে আবার 3টা থেকে 4টা ওয়ার্কিং সেট আছে। তো আমি মনে করি যে প্রথম ব্যায়ামটা অ্যাটলিস্ট এরকম 2 থেকে 3টা ওয়ার্ম আপ সেট আমি করাটা প্রিফার করি, যদি আপনি প্রপার মাইন্ড মাসেল কানেকশন এবং ইনজুরি ফ্রি ওয়ার্কআউট করতে চান। অবশ্যই এই যে খুব দরকার, কারণ কি ওয়ার্ম আপ খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ম আপ কত ভালো করবেন এটা, মানে আপনি এক্সারসাইজ আউটপুট চান, এটা ডিপেন্ড করে আপনার ওয়ার্ম আপ কেমন ছিল, ওয়ার্ম আপের উপরে। হ্যাঁ, ধরেন অনেকে আছে দেখবেন লেগসের দিন কোনো এক্সটেনশন, কিংবা আমি কিন্তু অ্যাটলিস্ট এক্সটেনশন না মানলেও লাইং লেগ কার্ল মারি 3-4 সেট। কারণ হ্যাম আর ইনার থাইরে যদি আমরা গরম করতে পারি, হ্যাম ইনার থাই আর গ্লুটস রে, তখন কিন্তু আমার স্কোয়াটের ডেপথ ভালো হয়। হ্যাঁ, দেখবেন ম্যাক্সিমাম মানুষই কিন্তু দেখবেন জিমে যায়, হাত পা লাড়া মোবিলিটি করে, দেন স্কোয়াটে চলে যায়, which is totally wrong আমি মনে করি। কারণ আপনার নি ফ্লেকশন, নি, দেন আপনার হ্যামস্ট্রিং, গ্লুটস, স্পেশালি হ্যামস্ট্রিং এর হারমোনি মাসেল ফাইবার গুলো আছে না, হারমোনির মতন যে লাইন গুলো, হ্যাঁ, কিন্তু ওয়ার্ম আপ করা খুব বেশি জরুরি। হারমোনি লাইন ক্র্যাম্প করে, অন্য কোথাও ক্র্যাম্প করে না, শুধুমাত্র এই হারমোনি লাইন গুলোই ক্র্যাম্প করে। তো ওগুলাকে ঠিক মতন ওয়ার্ম আপ করতে হলে আমাদের অ্যাটলিস্ট লাইং লেগ কার্ল অথবা স্ট্যান্ডিং লেগ কার্ল অথবা সিটেড লেগ কার্ল, যে কোনো একটা লেগ কার্ল দিতেই হবে। দেন আপনি স্কোয়াট করে দেখেন, আপনি দেখবেন ডেপথ ভালো হচ্ছে, আপনার হিপে কোনো প্রেশার আসতেছে না, এবং আপনি ফাটাফাটি একটা মানে লেগ সেশন দিতে পারবেন। আচ্ছা, ওয়ার্কআউটের আমরা প্রথমে ওয়ার্ম আপ দেখলাম, প্রপার হাইড্রেশন, তারপর ওয়ার্ম আপ সেটের ইম্পর্টেন্স, আপনার স্ট্রেচিং বলা যত ভালো হবে ওয়ার্কআউট তত। এখন ওয়ার্কআউটের ভিতরে কি আপনার সাথে এমন কখনো হয় যে মানে ওয়েট সিলেকশন, যে মানে একটা তো থাকে যে আমরা এই এক্সারসাইজ গুলো এই মিনিমামটা আমাদের ওয়ার্ম আপ শেষ, আমরা ম্যাক্স এই ধরেন লেটস সে ডাম্বেল প্রেস, আমরা ম্যাক্স ডাম্বেল প্রেস করতে পারতেছি। সো থ্রু আউট দ্য উইক কেমন হয় যে আজকে আমি যে ওয়েটটা মাথায় নিয়ে আসছি ওই ওয়েটটা প্রেস করা আমার জন্য নরমাল অন্য দিনগুলো থেকে রিস্কি হয়ে যাবে, আমি এরকম ফিল করতেছি, জানতে পারবো না, ওই ফিল অনুযায়ী ডেফিনেটলি আমি চেঞ্জ করি। এবং এটা আমার রিসেন্টলি খুব ফ্রিকোয়েন্টলি জিনিস, যে টার্গেটটা মাথায় নিয়ে যাই জিমে, তার আগে আমি মানে অলরেডি আমি ফেল হয়ে যাই। এটার একটা রিজন হচ্ছে যে আমি আমার ট্রেনিং প্যাটার্ন আরো এখন আমি এখন আরো স্লো নেগেটিভ ট্রেনিং করি। হ্যাঁ, ইসেন্ট্রিক ফেজ যখন আমরা নামাই, আমরা সবাই জানি, যেটা আমাদের ভিউয়ার্স এর জন্য আমি বলতেছি, যেটা যখন আমরা নামাই সেটাকে বলা হচ্ছে ইসেন্ট্রিক ফেজ, যখন আমরা আবার তুলি এটাকে বলা হচ্ছে কনসেন্ট্রিক ফেজ, আর যেখানে আমরা পজ করে ধরে রাখি এটা বলে আইসোমেট্রিক ফেজ। তো যখন আমরা ইসেন্ট্রিক, আমি তখন ইসেন্ট্রিক যত স্লো করা যায়, এবং কনসেন্ট্রিকেও আমি এক্সপ্লোসিভ ফেলছি, এখন মিনিমাম এক্সপ্লোসিভ রাখি, খুব বেশি এক্সপ্লোসিভ, কারণ আমি এখন এটাতে আমি ডেভেলপও পাইতেছি, এবং টু বি অনেস্ট যে এখন এট দিস পয়েন্ট আমার সেফটি মেজার অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমার কয় বছর চলে ট্রেনিং এর, ধরেন অলমোস্ট 20 ইয়ার্স তো হয়েই আসছে, 2004 থেকে 20 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো এক 4 সাল নাইলে বাদ দিলাম, আমি 5 থেকেই ধরলাম, তাও তো 19 বছর। তো এই 19 বছরে কিন্তু মোটামুটি মাসেলে আমার অনেক লোড দেওয়া হয়েছে, আমি কম্পিটও করছি, 9 সাল থেকে 22 সাল পর্যন্ত আমি কম্পিটও করলাম। তো মোটামুটি তো বডির উপরে ভালো টর্চার আমার গেছে। তো এই সময় এবং এই যে আইসা আমার মনে হয় আমার সেফটি এবং সেফটি চিন্তা করা জরুরি দেখে দিয়ে এমন না যে আমি আর আমি লোড দিতেছি মাসেলকে, বাট আমি এখন স্মার্টলি লোড দিচ্ছি।
হ্যাঁ, স্মার্টলি। এবং এইটার কারণে যেটা হইতেছে কি ভাই, দেখেন আমার কিন্তু শোল্ডারে ভয়ানক একটা ইনজুরি ছিল, লেফট শোল্ডারে, যেটার কারণে আমি অনেক দিন ডাম্বল প্রেস, তারপরে চেস্ট ইনক্লাইন ঠিক মতো করতে পারি। এটা আলহামদুলিল্লাহ আমি ট্রিটমেন্ট করা ঠিক, এই ট্রিটমেন্ট আমার ট্রেনিং এর স্টাইল, আমার ওই মাসেল আবার ডেভেলপ করছে, মানে স্ট্রেংথও বাড়ছে, আর এখন আর ওই ব্যথা ইনজুরি। আমি আমি মনে করি যে প্রতিটা মানুষেরই হেভি লোড, বাট হেভি ওয়েট, আসলে আপনি জিনিসটা কতটুকু হেভি ফিল করতেছেন এটা একটু আপনি ভাঙায় বলে দেন। হেভি লোড অবশ্যই নিবে, এখন অনেক মানুষ হেভি লোড বলতে হেভি ওয়েট, তো হেভি লোড আর হেভি ওয়েট আপনি একটু ভাঙায় বলে দেন। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে যদি আমি বডি বিল্ডিং এর হিসাব করি, বডি বিল্ডিং এর বডি অ্যাটলিস্ট আপনার 4 থেকে 6 রেপস, অ্যাটলিস্ট 4 থেকে 6 রেপস লোয়েস্ট, ঠিক না? জি ভাই। মাসল বিল্ডিং এর জন্য। আর যদি আরো আপনি ডেপথে যান তাহলে অ্যাটলিস্ট 8 রেপস, যদি প্রপার আমরা হাইপারট্রফি চিন্তা করি। আর যদি স্ট্রেংথ করি তাহলে অ্যাটলিস্ট 4 থেকে 6 রেপস আপনার থাকাই লাগবে। তো 4 থেকে 6 রেপস উইথ ক্লিন রেপস, যেমন নেগেটিভে ফোকাস করে ওইরকম একটা ওয়েট রাখতে হবে। দ্যাট ইজ কল্ড হেভি ওয়েট ফর ইউ। 40 কেজি, 35 কেজি, 50 কেজি হতে পারে, এটা আপনার অ্যাবিলিটি হিসাবে। বাট এরকম না যে আপনি 50 কেজি দিয়ে কন্ট্রোলে নামাইতে পারতেছেন না, বাট আপনি নিলেন 50 কেজি দিয়ে, দুই একটা রেপস মারলেন, কোন রকম হাফ করে ফালাই দিলেন, আর বললেন হেভি ওয়েট। হ্যাঁ, ওটা হেভি ওয়েট না, ওটা আপনার কোন রেপসই, ওটা জাস্ট আপনি পাওয়ার লিফটিং করছেন, জাস্ট ওয়েটটা নিয়েছেন, দেখাইছেন আপনার শক্তি আছে হাতে, দেন ফালাই দিয়েছেন, ওটা পাওয়ার লিফটিং এর সাবজেক্ট। বাট যদি আপনি বডি বিল্ডিং এর চিন্তা করেন, বডি বিল্ডিং এ আপনার জন্য ওইটাই হেভি ওয়েট, যেটা দিয়ে আপনার 4 থেকে 6 রেপস মারতে আপনার খবর হবে উইথ প্রপার ফর্ম। দ্যাট মিনস কন্ট্রোল ইসেন্ট্রিক, কন্ট্রোল কনসেন্ট্রিক, এবং প্রপার কি বলে এটা, পজ অন টপ, স্কুইজিং অন টপ। এটাতে যতটুকু ওয়েট আপনি নিতে পারবেন এবং 4 থেকে 6 রেপস আপনি ফেল করবেন, দ্যাট ইজ হেভি ওয়েট। এটা একদম মানে আমার বিশ্বাস, আমি একদম গ্যারান্টি নিয়ে বলতে, মোস্ট অফ দ্য পিপল জিমে যারা বলে আমরা হেভি ওয়েট লিফট করি বা অনেক বছর ধরে করি, 95% মানুষ এই স্টাইল, ওদের ধারণা অ্যাকচুয়ালি অনেক হেভি ওয়েট করতেছি, এই করতেছি সেই করতেছি, মানে 9 আউট অফ 10% ওরা মানে ওদের এই ভুল ভাঙবে যা। এবং আপনি ওই মিলো সার্চ, আমার কত কেজি হাতে নিয়েছে আমার বডি জানে না, আমার বডি খালি বুঝে লোড, লোড আর স্টিমুলেন্ট। স্টিমুলেশন মাসেলে আপনি কতটুকু স্টিমুলেশন জেনারেট করতেছেন, আপনি কতটুকু লোড জেনারেট করতেছেন, এটি আপনার মাসেল বুঝে। এখন এটার মানে তো আর এই না যে আমি 5 কেজি নিয়ে আসতে চাইলেও স্লো আপনি, আর আমি পসিবল না, ওটা আমাদের জন্য হেভি না। বাট এখানে ব্যাপারটা হচ্ছে যে ওইটারই আপনি হেভি ওয়েট বলবেন, যেটা আপনার নেগেটিভ নামে কনসেন্ট্রিক উঠেই তো আপনার কষ্ট হইতেছে, এবং আপনি 4 থেকে 6 রেপসে ফেল সম্ভব না, ফোর্স রেপ সাপোর্ট নেওয়ার মানুষ সম্ভব না, ওইটা আপনার জন্য হেভি ওয়েট। এখন সেটা হেভি ওয়েট, ওইটা আমার জন্য হেভি ওয়েট পারে, ওইটা আমার জন্য মানে অনেক বেশি হেভি হইতে জন্য অনেক বেশি হেভি, ওইটা আবার ওয়ালিদ ভাইয়ের জন্য লাইট হইতে পারে, আবার ওয়ালিদ ভাইয়ের জন্য যেটা এটা আমার জন্য লাইট হইতে পারে, আবার গাও ভাইয়ের জন্য যেটা হেভি ওটা আমার দুজনের জন্য লাইট হইতে পারে। এখন ডিপেন্ড করে যে কার মাসেল এতটুকু, মানে মাসেলের, আপনার মাসেল, আমাদের মাসেলের, এটার উপর ডিপেন্ড করে যে আমার জন্য কোনটা হেভি, ঠিক না? এবং ওইটার জন্য আমি বলছি যে 4 থেকে 6 রেপস হলো আপনার টার্গেট রেপস, এবং ওইখানে আপনি প্রপার ক্লিন ফর্ম কতটুকু দিতে পারতেছেন, এটা হচ্ছে মেইন জিনিস। আজকে আমরা কি আমাদের কোশ্চেন অ্যানসারের দিকে আস্তে আস্তে হ্যাঁ যাব। আমি আজকে ফার্স্ট দুইটা কোশ্চেন আমি দিব, তারপরে ওয়ালিদ ভাইও যান, গাও ভাইও যান আস্তে আস্তে, ঠিক আছে? জি। তো ফার্স্ট দুইটা কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেন হচ্ছে ক্রিয়েটিন এন্ড ফ্যাট বার্নার। আচ্ছা, সো ক্রিয়েটিন আর ফ্যাট বার্নার একসাথে ইউজ করা যাবে নাকি, এটা যদি ওই কনসার্ন সে যে ফ্যাট লসে আমরা ক্রিয়েটিন ইউজ করতে পারবো কি পারবো না। তো মেইন কথা হচ্ছে ক্রিয়েটিনের মেইন কাজ আপনার জানতে হবে, ক্রিয়েটিনের মেইন কাজ হচ্ছে এটিপি ইনক্রিজ করা। সো আপনার যদি হাইড্রেশন ঠিক থাকে, ডাজন্ট ম্যাটার আপনার সবসময় স্ট্রেংথ দরকার, ওয়েট লস ফ্যাট বার্নিং এও আপনার রেগুলার ডেজ অথবা অফ সিজনে। ফ্যাট বার্নারের সাথে না এরকম কোনো রেস্ট্রিকশন নাই যে ফ্যাট বার্নার নিলে ক্রিয়েটিন, কিন্তু ফ্যাট বার্নার তো মোস্ট অফ দ্য ফ্যাট বার্নারে ক্রিয়েটিন এক্সট্রা থাকে না। তো যদি আপনার হাইড্রেশন ঠিক থাকে, অনেক সময় এক্সেস ক্যাফেনের, সো ওই সব কিছু যদি ঠিক থাকে, অবভিয়াসলি অফসে পরিমাণ স্ট্রেংথের প্রয়োজন, আর ফ্যাট বার্নিং এও তার থেকে ক্রিয়েটিন মোটামুটি সবসময় ইউজ হবে, ফ্যাট বার্নার সাথে ইউজ করতে কোনো রেস্ট্রিকশন নাই। আমার মনে হয় কি ফ্যাট বার্নার আর ক্রিয়েটিনের প্রশ্ন মাথায় এই কারণে আসে, আমি ব্রেক ডাউন করে দিচ্ছি এখানে যাতে সবাই যাতে জিনিসটা ব্যাপারটা বুঝে, যে এই কারণে আসে ক্রিয়েটিন বডিতে পানি হোল্ড করে। হ্যাঁ, ভালো হট টপিক, এটা মানুষের একটা ধারণা। হ্যাঁ,
ক্রিয়েটিন হোল্ড করে, বাট ক্রিয়েটিন কোথায় পানি হোল্ড করে? ক্রিয়েটিন পানি হোল্ড করে মাসেলের সেল, যেখানে আমাদের পানিটা দরকার, কারণ মাসেল 70% পানি। আর কথা হচ্ছে যে 70% যদি আমার মাসেলে পানি থাকে, তাহলে অবশ্যই পানি আমাদের মাসেলের ভিতরে থাকা দরকার, যেটার কারণে মাসেলের ফুলনেস, যত বেশি মাসেল হাইড্রেট তত বেশি মাসেল অ্যানাবলিক, তত বেশি গ্রোথ, বডি পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স, অ্যানাবলিক এনভায়রনমেন্ট পাবে যদি বডি মাসেল হাইড্রেট থাকে। এখন আজকে যেমন আমার সাথে একজনের সাথে কথা হইতেছিল যে ভাইয়া ক্রিয়েটিন খাইলে কেন পানি বেশি খেতে বলা হয়, কারণ ক্রিয়েটিন অবশ্যই প্রেশার ফেলায়, দ্যাটস ওয়াই পানি খেতে বলে। তো আমি তখন তাকে বললাম যে না ভাইয়া, ব্যাপারটা আসলে এরকম না যে ক্রিয়েটিন প্রেশারের পরে দেখে পানি। ক্রিয়েটিন যখন আপনি খাবেন, ক্রিয়েটিনের কাজ হচ্ছে আপনার মাসেলের ভিতরে, ইনসাইড দ্য মাসেল সেল, আর এই পানিটার কারণে আপনি স্ট্রেংথ পান, আপনার বডি পাম্প পায়, একটা ফুলনেস আসে, এবং আপনার বডি অ্যানাবলিক জোনে চলে যায়। এবং যত বেশি অ্যানাবলিক জোনে যাবে তত বেশি আপনার বডি প্রোটিন, নাইট্রোজেন রিটেইন করতে পারবে, যেটার কারণে আপনি মাসেল গ্রো করতে পারবেন। তাইলে সে আমাকে বলছে তাইলে ভাই ক্রিয়েটিন কি আসলে মাসেল বিল্ড করে না? আমি বললাম ডিরেক্টলি মাসেল বিল্ডিং, ইনডাইরেক্টলি তো আপনাকে মাসেল বিল্ডে হেল্পই করতেছে। হ্যাঁ, এবং পানির ব্যাপারটা এই কারণে বলা হয়েছে যে যেহেতু আপনি কাজী মাসেল সেলের ভিতরে পানি ড্রাইভ করো, তো আপনি যা পানি খাচ্ছেন তার একটু পানি বাড়ায় দেন, সো দ্যাট ও আরো প্রপার ভাবে পানি মাসেলে করতে পারবে। এবং অনেক সময় দেখা যায় কি যে পানি যখন সে না পাবে, তখন তো মাসেলের সেলুলারের উপর থেকে পানি ড্রাইভ দেয়, তখন দেওয়া দেয়, তখন কিন্তু বডি ডিহাইড্রেট হয়ে আসে এবং ক্র্যাম্প করে। দ্যাটস ওয়াই বলা হয় যে ক্রিয়েটিন নেওয়ার সময় হাইড্রেশন নিতে। আমি আরেকটা জিনিস বলবো, যারা ক্রিয়েটিন নিচ্ছেন অবশ্যই তারা একটু হইলেও সল্ট ইনটেক বাড়ায় দিবেন, কারণ সোডিয়াম অনেক ইম্পর্টেন্ট। সেলের ভিতরে পানি ড্রাইভ করতে হইলেও আপনার সোডিয়াম লাগবে, ট্রান্সপোর্টার। হাইড্রেশন খুব ইম্পর্টেন্ট জিনিস, হাইড্রেশন। হ্যাঁ, হাইড্রেশন আমি মনে করি ভাই, হাইড্রেশন সরি আপনি যেটা বলতে নিছিলেন, হোল্ড করা ওয়াটার সেম জিনিস না, দুটো ডিফারেন্ট জিনিস। ইয়েস, আর মাসেলের ভিতরে হোল্ড করা ওয়াটার দরকার আছে। সেলের উপরে যে স্কিনের উপরে যে পানিটা থাকে, ওইটা আমরা যতটুকু সম্ভব ওটা রিড আউট করে ফেলি, বাট ওইটা তখনই ফালানো দরকার তখন যখন আমরা কন্টেস্ট প্রেপের দিকে যাব। মানে নরমালি এত করে ফেললে হয়তো আপনার এরকম ক্র্যাম্প হবে বা ওই না, কিন্তু মানুষ চিন্তা করতেছে যে দুইটা সেম জিনিস, এই জন্য হয়তো ফ্যাট বার্নিং এর সময় ক্রিয়েটিন নিলে আমার বডি পানি হোল্ড করবে, এরকম একটা চিন্তা ভাবনা। সো দুইটা ডিফারেন্ট জিনিস, রাইট, পারফেক্ট। এবং এই জিনিসটা, এটা লাস্টের পয়েন্টটা খুব ভালো ছিল অনেক। তো আমি নেক্সট কোশ্চেনে যাই। লেগ মাসেল গ্রো করার জন্য কোন কোন এক্সারসাইজে ফোকাস করা উচিত? স্কোয়াট 6 থেকে 7 সেট করা ইম্পর্টেন্ট কি? প্রশ্নবোধক চিহ্ন। মানে লেগ মাসেল গ্রো করার জন্য কি কি এক্সারসাইজ করা উচিত এবং স্কোয়াট কি 6 থেকে। আচ্ছা, সো আমরা একটু আগে কথা বললাম প্রপার ওয়ার্ম আপ নিয়ে। সো লেগস এর এক্সারসাইজ অবশ্যই প্রপার ওয়ার্ম আপ। আর তাজিদ ভাই বললো আপনার স্কোয়াটের ডেপথ ভালো করার জন্য, স্কোয়াটের কোয়ালিটি ভালো করার জন্য অবশ্যই আপনার হ্যামস্ট্রিং মাসেল গুলা প্রপারলি ওয়ার্ম আপ হইতে হবে। তো আপনার যদি একটা ভালো লেগ ওয়ার্কআউটের স্ট্রাকচার নিয়ে কথা, ফার্স্ট অফ অল আপনার স্ট্রেচিং করতে, ব্লাড ফ্লোর জন্য অনেকে প্রথমে অল্প কিছুক্ষণ সাইক্লিং করে, মানে ওই কার্ডিওর সেন্সে না, জাস্ট ভালো ব্লাড ফ্লোর জন্য আপনার কিছুক্ষণ সাইকেল। তারপর আপনি লাইং, স্ট্যান্ডিং অথবা সিটেড লেগ কার্ল করলেন, আপনার হ্যামস্ট্রিং ওয়ার্ম আপ করলেন। অনেকে লেগ এক্সটেনশনও করে ফার্স্টে 2 সেট 3 সেট প্রপার ওয়ার্ম আপ করার পরে। স্কোয়াটস এর ক্ষেত্রে 6 থেকে 7 সেট স্কোয়াটস আপনার লেগ ওয়ার্কআউট, কিন্তু 6 থেকে 7 সেট হবে, হয়তো কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু প্রপারলি ওয়ার্ম আপ হইলে থাকার জন্য বার দিয়ে অথবা হাফ প্লেট করে 2টা। তারপর আপনি মানে ভালোভাবে অ্যাস্ট্রোগ্রাস আপনার ভালো ডেপথ নিয়ে আসবেন, একটা স্পটার রাখেন, আপনি হেভি পুশ করেন 8 থেকে 10 রেপ অথবা 8 to 12 রেপ করেন। তারপর আপনার লেগ প্রেস আছে, লেগ প্রেসে আপনি রেগুলার এক লেগ প্রেসের ফর্ম থেকে যদি লেগ প্রেস করেন, সাথে আরো ইন্টেন্সিটি আপনার মেথড, টাইম আন্ডার টেনশন আছে, তারপরে আপনার ড্রপ সেটস, তারপরে আপনার তো লাঞ্জেস আছে। অনেক ক্ষেত্রে আমরা ইন্টেন্সিটি বাড়ানোর জন্য লেগ মানে অনেক সুপার সেট অ্যাড করি, লাঞ্জেস করে অনেকে। তারপরে লেগ এক্সটেনশন আমরা পার্শিয়াল রেপস, হেভি 8 to 10 রেপস, ড্রপ সেটস, অনেক কিছু অ্যাড করা যায়। তো মেইন ফোকাস হইতেছে আপনার ভালো একটা লেগ ওয়ার্কআউট স্ট্রাকচার করার জন্য সেফ থাকা, ওয়ার্ম আপ, ঠিক ওয়ার্ম আপ সেটস করতে, স্কোয়াটস করতে পারেন, হ্যাক স্কোয়াটস। বাকিটা তাজদিদ ভাই ঠিক আছে, সাউন্ড শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের কথা হচ্ছিল যে লেগ ওয়ার্কআউটের ক্ষেত্রে, তো লেগ ওয়ার্কআউটের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে যদি কারো মানে লেগের তো বেস্ট এক্সারসাইজ আমরা জানি যে স্কোয়াট, এবং যদি কারো অ্যাবিলিটি থাকে, কোনো ইনজুরি না থাকে, কোনো প্রবলেম না থাকে, অবশ্যই সে লেগ এক্সটেনশন। বাট যদি কারো করার ক্ষেত্রে কোনো লোয়ার ব্যাক ইস্যু কিংবা কোনো নি ইস্যু থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ হচ্ছে
হ্যাক স্কোয়াট, দেন লেগ প্রেস, আমি মনে করি। সো স্কোয়াট যদি আপনি করতে পারেন, আপনার অ্যাবিলিটি থাকে, আপনার কোনো হিপে কোনো প্রবলেম নাই, আপনার মোবিল কিন্তু নেই, তাহলে আপনি স্কোয়াট দেখ। আর তা না হলে আপনি হ্যাক স্কোয়াট, লেগ প্রেস, আপনি ওয়াকিং লাঞ্জেস, দেন ডিপেন্ড করে আপনার জিমে কি কি অ্যাভেলেবেল জিনিস আছে, বাট এই কয়টা বেসিক জিনিস আপনি রাখতে পারেন। স্কোয়াট 6 থেকে 7 করার প্রয়োজন নাই, বাট আমি মনে করি স্কোয়াট যদি আপনি করেন অবশ্যই মিনিমাম 4 থেকে 5 সেট আপনার লাগে, কারণ অ্যাটলিস্ট 1 থেকে 2টা ওয়ার্ম আপ আর বাকি 3 থেকে 4টা সেট আপনার মেইন সেট। সো এইভাবে করে আপনি আপনার লেগ ওয়ার্কআউট স্পেশালি স্কোয়াটটা প্ল্যান করতে পারেন। আচ্ছা ভাই, এই যে স্কোয়াটস উনি জিজ্ঞেস করছে যে 6 থেকে 7 সেট, তো স্কোয়াটসে যদি কারো প্রবলেম থাকে, অল্টারনেটিভ হিসেবে আপনি বলতেছেন হচ্ছে হ্যাক স্কোয়াট অথবা ওয়াকিং লাঞ্জেস করতে। ডোরিয়ান ইয়েটস এর কিছু ভিডিওতে আমি দেখলাম যে ও বলতেছে ওর খুব কম স্কোয়াট করছে, তো তারপরে ওর আপনার লেগ ডেভেলপমেন্ট, এটার কন্ট্রারিতে আবার আপনার টম প্লেয়ার্স বলে যে স্কোয়াটস ছাড়া লেগস এর গ্রোথ করা, প্রপার স্কোয়াট গ্রোথ করা, ব্যাপারটা আসলে কি? স্কোয়াটস করতে নাকি অন্যান্য এক্সারসাইজ দিয়েও লেগস এর গ্রোথ করা পসিবল? আচ্ছা, যদি কেউ এজ এ বডি বিল্ডার চিন্তা করে যে আমি বডি বিল্ডার, যে আমি স্টেজ ওইটা কমপ্লিট করব, তাইলে স্কোয়াট তার মাস্ট লাগবে। এবং ডোরিয়ান ইয়েটস তার ক্যারিয়ারের শুরুর দিকে যখন সে একদম ইয়াং ছিল, যখন সে ফাউন্ডেশনটা, তখন অনেক স্কোয়াট করছে, হেভি ওয়েট স্কোয়াট করছে। তারপর একটা সময় গিয়ে যখন সে কিছু ইস্যুস দেখছে, দেন সেই স্কোয়াড থেকে হ্যাক স্কোয়াডে সুইচ হয়ে, আনফরচুনেটলি মেবি মিডিয়ার কারণে কিংবা ক্যামেরা তখন কোনো কিছু অ্যাভেলেবেল ছিল না, হয়তো কিছু একটা হবে, যার কারণে তখন হয়তো ডোরিয়ান ইয়েটস তার স্কোয়াডের ভিডিওটা নিতে পারেনি। বাট ডোরিয়ান ইয়েটস অবশ্যই তার ক্যারিয়ার করছে মোটামুটি মাসেল ম্যাস একটা ফাউন্ডেশন, তখন সেটাকে মেইনটেইন এবং ওইটার থেকে কোয়ালিটি ডেভেলপ, কারণ সে তো লোড জেনারেট করতেই আছে, কিন্তু অলরেডি সে তার ঠিক গ্রেইনি মাসেল ওখানে ফাউন্ডেশন। আর একটা কথা হচ্ছে কি ভাইয়া, দেখেন ডোরিয়ান ইয়েটস এর যে স্কিন কোয়ালিটি আর যে মাসেল ডেনসিটি, এরকম কয়টা লোকের আছে? তো কিছু জেনেটিক ফ্রিক মানুষের জিনিসপাতি আমরা যদি দেখে ফলো করতে, তাহলে আমাদের আসলে আমরা ডেভেলপ করতে পারবো না। যেমন দেখেন ব্রেঞ্চ ওয়ারেনের মতন ব্যায়াম যদি আমরা করতে দেখি, তাহলে আমরা কি বলবো, আরে ব্যায়াম দিতে করতে পারে না, কেমন ব্যায়াম হইলো, ভুল ব্যায়াম করতেছে। বাট ওই যে একটা কথা আছে না, যে আমাকে অনেকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাই ব্যায়ামের রাইট ফর্ম কি? রাইট ফর্ম বলতে আপনার বডির বায়োমেকানিক্স যে কোনটা আপনারা অ্যালাউ করে বডি বানায় দিবে, আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। বাট ব্যাপার হচ্ছে যে বডি তো আপনি বানায় ফেলবেন, বাট উল্টা পাল্টা ফর্মের কারণে যে জয়েন্ট গুলা যে পরিমাণে মানে টিয়ার হইতে থাকবে টাইম আফটার টাইম, একটা সময় গিয়ে এটা দিবেই। যেমন ব্রেঞ্চ ওয়ারেন কিন্তু উল্টা পাল্টা মানে উড়া ধুরা মাইনে কিন্তু বডি বানায় ফেলছে, ব্রেঞ্চ ওয়ারেন কিন্তু ফর্ম একদমই ভালো না। হ্যাঁ, সেম আমি একজন ভাইরে চিনি, সবাই তার কথা বলে যে ওনার ব্যায়ামের ফর্ম ভুল, এটা ভুল, এটা ভুল, সে ব্যায়াম করে, এটা কোনো আমার কাছে ভুল। বাট ব্রেঞ্চ ওয়ারেন অবশ্যই জেনেটিকলি ব্লেসড, জেনেটিক ফ্রিক, দ্যাটস ওয়াই ডোরিয়ান ইয়েটস, তারপরে আপনার ব্রেঞ্চ ওয়ারেন, ওনারা কিভাবে বডি যদি আমরা দেখতে যাই, তাহলে হয়তো বা আপনার মতন আমরা যারা এভারেজ জেনেটিকের মানুষ, আমাদের জন্য টাফ হয়ে যাবে। আমাদের বেসিক থেকে ফলো করাটাই ভালো, আমরা স্মার্ট করব যদি আমাদের অ্যাবিলিটি থাকে। অবশ্যই। নেক্সট কোশ্চেন তাহলে, next question is, ভাইয়া কোশ্চেন করছে লিন মাসল গেইনের, বলেন ভাই। যে কোনো আইসোপ্রোটিন বলতে যে কোনো ব্র্যান্ডের, আপনি একটা ভালো ব্র্যান্ডের আইসোলেট আপনি ইউজ করতে পারেন। এখন বাজারে অনেক ব্র্যান্ড আছে, আপনি চুজ করেন, দেখেন কোনটার ফ্লেভারিং আপনার স্যুট করে, কোন ফ্লেভারটা আপনার স্যুট করে, কোন ব্র্যান্ডের আর্টিফিশিয়াল সুইটনার আপনার স্যুট করে। আপনি কয়েকটা ব্র্যান্ড ট্রাই করে দেখেন, দেখার পর দেখেন কোন ব্র্যান্ডেরটা আপনার পেটে প্রপার নিতে পারতেছে, আপনি ওই একটা ব্র্যান্ডে থেকে যান, ওখান থেকে আর আপনার মুভ করার দরকার নাই। ইউজুয়ালি মানুষ করে কি, যে আমি ম্যাক্সিমাম আমার যে ক্লায়েন্টরা আছে, জেনারেল ক্লায়েন্টরা, যে অনেকে বলে যে আমি ধরেন এক্স ব্র্যান্ড আমি 1 মাস বা 2 মাস ধরে খাইতেছি, এখন আমি অন্য কোনো ব্র্যান্ডে যেতে চাই, এটা আমার বোরিং লাগতেছে। আমি তখন তাদেরকে বলি, ভাই কি বোরিং লাগতেছে, অন্য কোনো ব্র্যান্ডে গেলে আপনার কাছে কি ভালো লাগবে, আপনি বেশি থেকে বেশি ফ্লেভারটা চেঞ্জ করতে পারেন, ব্র্যান্ড চেঞ্জ করলে তো আপনি কোনো বেনিফিট পাবেন না স্পেশাল, ঠিক না? তো আপনি যে এই আইসোলেট অনেক ব্র্যান্ড আছে, যেমন আইএসএক্সপি আছে, অ্যাপ্লাইড নিউট্রিশনের আইএসও আছে, মাসল টেকের আইসোলেট, আইএসও পিওর থেকে কোনটা আপনার স্যুট করে, কোনটা আপনার ভালো লাগে, কোনটার ফ্লেভারিং আপনার, এই সবকিছু দেখে কোনটা আপনার বাজেটে কোলা, এই সবকিছুর উপরে ডিপেন্ড করে আপনি একটা ওয়ে প্রোটিন চুজ করেন। ওকে, সো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, স্যার প্রোটিন পাউডারটা ওয়েট লসের ক্ষেত্রে কি প্রোটিন পাউডার জানালে উপকৃত হতাম।
আচ্ছা, এটা নিয়ে আমরা অনেক কথা বলছি, ওয়েট লসের জন্য হোক অথবা রেগুলার যে জন্যই বলেন, আমরা মেইনলি প্রথম বুঝতে হবে আপনার প্রোটিন পাউডার কি। প্রোটিন পাউডারের মেইন পারপোজ হচ্ছে আপনার বডির একটা সার্টেন নিড থাকে প্রোটিনের, যে আমি এত কেজি আমার বডি ওয়েট, আমার বডি মাসেল এতটুকু আছে, আমার একটা সার্টেন পরিমাণ মানে সরি ওয়ে প্রোটিন না, টোটাল প্রোটিন নিড। লেটস সে যদি আমার বডির প্রোটিন নিড 200 গ্রাম ডেইলি, সো ওই 200 গ্রাম হিট করতে আমার বিজি লাইফে ডেইলি লাইফে হয়তো আমি ফুড দিয়ে 150 গ্রাম হিট। তারপরে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমার ধরেন পোস্ট ওয়ার্কআউট অথবা মাঝে মাঝে হয়তো ব্রেকফাস্টে আমার ফাস্ট অ্যাবজর্বিং এর। সো ওয়ে প্রোটিনের পারপোজ হচ্ছে ওই 200 গ্রাম হিট করার জন্য ফুড সোর্স দিয়ে আমি যতটুকু পূরণ করবো, এর পরে যতটুকু বাকি ওই জিনিসটা কনভিনিয়েন্টলি হিট করার, প্লাস যখন আমাদের ফাস্ট অ্যাবজর্বিং প্রোটিন এমন হয়তো পোস্ট ওয়ার্কআউট হতে, ব্রেকফাস্ট হতে, রোজার দিনে ইফতারের টাইমে ওই ব্যাপারগুলা যাতে আমরা অনেক কনভিনিয়েন্ট। এখন ওয়েট লসের ক্ষেত্রে মানে ওয়ে প্রোটিন আছে কিনা অবশ্যই সেম, আপনার কনভিনিয়েন্সের জন্য, প্লাস হইতেছে আপনার যখন দরকার ওই টাইমে ম্যাক্রোনিউট্রিয়েন্টের যেই নিড ওই প্রোটিনের হলে প্রোটিনের দরকার আছে। আর ফ্যাট লসের সময় আমরা অনেক সময় অনেক ক্যালোরি ডেফিসিট থাকি, বা অনেক সময় মানে আমাদের ফাস্ট অ্যাবজর্বিং প্রোটিনের দরকার, আমরা অবশ্যই দরকার আছে। তাজদিদ ভাই কি আছেন? হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম, ওয়ে প্রোটিন আমরা আমাদের ম্যাক্রোসটাই আমাদের ডেইলি আসলে প্রোটিন, এবং আমাদের ডেইলি লাইফে আমরা কতটুকু বিজি থাকি। তো আমাদের কোনো সময় দেখা যায় আমরা মিল প্রপার, তো যদি আমরা ঠিক মতন বিজি টাইমে মিল না নিই, ওই সময় কিন্তু ওয়ে প্রোটিনটা আমাদেরকে অনেক সময় হেল্প করে আমাদের প্রপার প্রোটিনের ব্যাকআপটা দেওয়া। তো অবশ্যই ওয়ে প্রোটিনের এখন আবার অনেক দেখা যায় কি যে অনেকে এফোর্ট না, সে যদি ফুড দিয়ে তাহলে ফুড বেস্ট অপশন। বাট যদি সামর্থ্য থাকে আপনি নিতেন ওয়ে প্রোটিন, তাহলে আমি মনে করি অ্যাটলিস্ট পোস্ট ওয়ার্কআউট কিংবা দিনের সময় যদি আপনি ওয়ে প্রোটিন করেন তাহলে খারাপ কিছু হয় না, এটা আরো বেটার। আচ্ছা ধরেন ভাই, যদি একদম মানে প্রফেশনাল বডি বিল্ডিং এ না, জেনারেল পিপল, জেনারেল ফিটনেস এর জন্য ধরেন আপনার যদি একদম মিনিমাম সাপ্লিমেন্টেশনের দরকার, ম্যান্ডেটরি এই সাপ্লিমেন্ট গুলা রেগুলার মানুষ যে মানে মোটামুটি একটা বেসিক প্রপার ভালো ডায়েটে উইকে ধরেন 4 to 5 ডেজ কিছু ওয়ান পয়েন্ট আছে, তার জন্য কি কি সাপ্লিমেন্টস মানে সে যদি কনসিডার করে যে আমি সাপ্লিমেন্টস নিব? নাম্বার 1 হচ্ছে মাল্টিভিটামিন, নাম্বার 2 হচ্ছে ফিশ অয়েল, নাম্বার 3 হচ্ছে ভিটামিন D3 প্লাস K2, এবং নাম্বার 4 হচ্ছে একটা গুড কোয়ালিটি ওয়ে প্রোটিন। ভিটামিন D3 আমি এই কারণে বলছি যে যারা ন্যাচারালি ট্রেনিং করতেছে, ন্যাচারালি টেস্টোস্টেরন প্রোডাকশন ঠিক থাকা খুবই জরুরি। এবং আরেকটা ব্যাপার হলো দেই না এটা ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি খাইতেছি, এই যে ফ্যাট সলেবল যে এই ভিটামিন গুলো কিন্তু আমাদের অ্যাবজর্ব কিন্তু ফ্যাট, তো তখন কিন্তু আমাদের অবশ্যই ডায়েটারি ফ্যাট এবং এর পাশাপাশি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড ফিশ অয়েল, এবং এই ফিশ অয়েল আমাদের প্ল্যানে না থাকার কারণে কিন্তু ফ্যাট লস প্রোগ্রাম, অনেকেই যারা দেখবেন ফ্যাট লস প্রোগ্রাম করে বলতেছে যে স্কিন খারাপ হয়ে যাচ্ছে, হেয়ার ফল হচ্ছে, জয়েন্ট ব্যথা করতেছে। এটা রিজন কি? এসেনশিয়াল ফ্যাট আমাদের, এবং এসেনশিয়াল ফ্যাট না এসেনশিয়াল ফ্যাট না দেওয়ার কারণে ব্যাকআপ করে কিন্তু আমাদের লুব্রিকেশন গুলো নেবে। তো এই জিনিসগুলো অবশ্যই ফোকাস করা উচিত, আমাদের প্ল্যানে এই জিনিসগুলো রাখা উচিত। নেক্সট কোয়েশ্চেন, ক্যালসিয়াম কাট ডাউন ফেস ছাড়া কি বাল্ক ফেসে না? ক্যালসিয়াম অবশ্যই আপনার কাট ডাউন ফেজে নেওয়া যাবে, সরি বাল্ক ফেজে নেওয়া যাবে, বাট ক্যালসিয়াম আগে মিনারেলস ইন বডি, কারণ অনেক সময় যে ওভার ক্যালসিয়াম হয়ে গেলে অনেক সময় প্রবলেম দেখা দেয়। আর আরেকটা জিনিস হচ্ছে ক্যালসিয়াম আমরা ভিটামিন K2 অ্যাড না করি 100 mcg অ্যাট লিস্ট, তো আপনার বডি ক্যালসিয়াম আপনাদের শাটল ডাউন করবে না, বরঞ্চ এটা গিয়ে আপনার আর্টারিতে গিয়া প্লাগ বিল্ড আপ করবে। সো ক্যালসিয়াম, হ্যাঁ, তো আমাদের অবশ্যই ক্যালসিয়ামের পাশাপাশি ভিটামিন K2 নেওয়া লাগবে, এবং D3 যদি আমরা নিই অবশ্যই K2 নেওয়া লাগবে। উইদাউট K2 D3 ও বডি অ্যাবজর্ব করতে পারবে না, প্রপার থেকে যাবে, পুরোপুরি কাজে লাগাইতে পারবে না। প্লাস ক্যালসিয়ামও যখন আপনি নিবেন আপনার ক্যালসিয়ামও 100% আপনার বোনের ভিতরে শাটল করতে পারবেন। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, এবং পাশাপাশি আমরা যে কোনো সময় ক্যালসিয়াম নেওয়ার আগে আমরা দেখবো যে আমাদের বডির ক্যালসিয়াম লেভেল, ক্যালসিয়াম স্কোর কতটুকু আছে। আচ্ছা ভাই, তাইলে এখন আমরা একটু কোয়েশ্চেন অ্যান্সার সাইডে রাখি। আপনার কাছে আমার কোয়েশ্চেন হইতেছে, আপনি অ্যাবস ওয়ার্কআউট মানে আপনি কি শুধু মানে এখন জেনারেলি
প্রথম দিকে ফাউন্ডেশনের সময় ওইটার কথা বলতেছি না, এখন নরমালি আপনি অ্যাপস ওয়ার্কআউট শুধু কি প্রি কন্টেস্ট অ্যাপস ওয়ার্কআউট করেন নাকি আপনি অফ সিজনও অ্যাপস ওয়ার্কআউট বা আপনার অ্যাপস ওয়ার্কআউটের প্যাটার্নটা শেয়ার করেন আমাদের সাথে? আচ্ছা, আমি অনেস্টলি যদি বলি, আমি অ্যাপস ওয়ার্কআউট ফাঁকি মারি অনেক, এটা হচ্ছে আমার সত্য কথা, মিথ্যা কথা বলে। আর যেটা আমি যখন করি তখন আমি সপ্তাহে 2 থেকে 3 দিন করি অফ সিজনে, এবং করলে আমার রোপ ক্রাঞ্চেস এবং হ্যাঙ্গিং লেগ রাইস, এই দুইটা বে আমি কন্টিনিউ করি আমার অফ সিজন এবং প্রি কন্টেস্ট, এবং আমি আমার রোপ ক্রাঞ্চেস আর হ্যাঙ্গিং লেগ রাইস ছাড়া আমি আর কিছুই মারি। মানে আপনি কখনো ওই যে আমি যে ফ্যান দেখি পা এমন করে সেমন করে বা ওয়েট বল দিয়ে এগুলা এরকম করে করেন নাই বা করেন না? আমি চিন্তাও করিনি কখনো। আমার কোনো ক্লায়েন্ট আমার পারমিশন আছে, তারা মেম্বারশিপ বাতিল করে দিই। কারণ কি, ধরেন এই যে পা উঠায়া পা নামায়া বান্দরের মতন চুইলা, হ্যাঁ, টিভি রেন্টিনার মতন পা একটা এদিকে একটা ওদিকে দিয়া, এগুলা যদি সে অন্য কোনো স্পোর্টস এর সঙ্গে জড়িত থাকে তাহলে ওই স্পোর্টস যে ট্রেনার আছে তার কাছে গিয়ে তার এটা করা উচিত। বাট যদি আপনি ফিটনেস রাখতে চান, যে আপনি একটা ভালো ফিট বডি চান, আপনার অ্যাবস থাকবে, মিড সেকশন টাইট থাকবে, দেখতে ভালো লাগবে, এটার জন্য একটা রোপ ক্রাঞ্চেস, একটা লেগ রাইস মোর দেন এনাফ। কারণ অ্যাবস এর মাসল উপরে আর নিচে, দ্যাটস ইট, আপনার এনার কিছু। আচ্ছা, আমরা যে জিমে দেখি ভাই অনেকে আপনার অবলিক ট্রেন করে, এটা অনেক কমন সিন, দুই হাতে হেভি হয়তো ডাম্বেল অথবা প্লেট নিয়ে। তো এই অবলিক তো, কারণ আমরা বডির অ্যাস্থেটিক্স চিন্তা করলে তো আমাদের এইগুলা এই মাসেল গুলা বিল্ড করা বা এই জায়গায় থিকনেস ইনক্রিজ। হ্যাঁ, যদি আমি বক্সার, ম্যারাথন রানার, যদি আমি ফুটবলার, যদি আমি ক্রিকেটার না হয়ে থাকি, তাহলে আমার অবলিক ট্রেন করার কোনো দরকার নেই। যদি আমি এমএমএ রেসলিং না খেলি, কারণ তাদের প্রয়োজন পড়ে, কারণ তাদের এই ধরনের কিছু মুভমেন্ট আছে, তার জন্য তাদের ওই অবলিক স্ট্রেংথের প্রয়োজন আছে, ক্রিকেটারের দরকার আছে। কিন্তু আমার আপনার অ্যাজ এ আমরা ফিটনেস গাই, আমার কোনো প্রয়োজনই নেই, দরকার নেই। বরঞ্চ আমাদের যেটা ওয়ালিদ ভাই বললেন যে অ্যাস্থেটিক নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স আছে। আপনি দেখবেন ম্যাক্সিমামই যারা বক্সিং, কিক বক্সিং এগুলা করে, তাদের দেখবেন ওয়েস্ট কিন্তু চওড়া, কিন্তু ওদের ওটা ওদের জন্য হেল্প করতেছে, কিন্তু আমাদের বডি বিল্ডিং, লিফটিং যদি ক্ষেত্রে আপনি ওইটা ট্রেনিং করেন, আপনার অনেক ওয়েট তোলা, বডি বিল্ডিং এর ক্ষেত্রে এটা কোনো দরকার নেই, অ্যাটলিস্ট আমি মনে করি। আর যারা জেনারেল পিপল আছে ওদের অফ সিজনে ডেফিনেটলি অ্যাবস ট্রেন করা উচিত কোর স্ট্রেংথের জন্য। অ্যাবসও আমাদের অন্যান্য মাসেলের মতন মাসেল, সো কোর স্ট্রেংথের জন্য অবশ্যই আমাদের অ্যাবস এর ট্রেনিং করা উচিত। আদারওয়াইজ কোর যদি উইক হয়ে যায় তাহলে কিন্তু একটা অ্যাবডোমিনাল রাপচার হয়, দেন আপনার লোয়ার ব্যাকে ইনজুরি হচ্ছে। কারণ আপনার কোর যদি স্ট্রং না থাকে, যখন ওয়েটটা পুল করবেন তখন আপনার কোর পাওয়ার ছেড়ে দিবে, কোরও পাওয়ার ছেড়ে দিবে, আপনার গ্লুটা আপনি এঙ্গেজ করতে, কারণ আপনার মাথায় থাকবে সব পুরো লোয়ার ব্যাক দিয়ে আপনি টেনে তুলবেন, কারণ আপনার অ্যাবডোমিনাল কোনো স্ট্রেংথই নেই। সো অবশ্যই আমাদের অ্যাবস এর ট্রেনিং, যাতে আমাদের অ্যাবডোমিনাল স্ট্রেংথ ভালো থাকে, যখন আমরা ফ্লোর থেকে কোনো ওয়েট তুলবো অ্যাবডোমিনাল প্রপার এনার্জি স্ট্রেংথ জেনারেট করতে পারবে, সো দ্যাট আমাদের লোয়ার ব্যাকে কোনো প্রেসার আসবে না, সো আমরা মিড সেকশনটাকে কন্ট্রোল করতে পারবো ওয়েট তোলার সময়। সো অন্যান্য মেজর যে এক্সারসাইজ গুলা প্রপারলি এক্সিকিউট করার জন্য কোর স্ট্রেংথ এর দরকার আছে। আমরা স্পেশালি হেভি কম্পাউন্ড, হ্যাঁ হেভি কম্পাউন্ড, বাবেল রো, ডেডলিফট, বেঞ্চ প্রেস, ইভেন মিলিটারি প্রেসও কোরের স্টেবিলিটি অনেক প্রয়োজন, ফাটাফাটি ডাম্বল সাইড রাইজ, কোর স্ট্রেংথ দরকার। তাহলে অফ সিজনেও অ্যাপসেট খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা ওয়ালিদ ভাই, আমি একটা জিনিস আপনার সাথে ডিসকাস করতে চাই। হ্যাঁ, যখন আপনি এক্সারসাইজ করেন রেগুলার, আপনার পোস্ট ওয়ার্কআউট ফুডের টাইমিংটা আসলে কিরকম হয়? আমার ক্ষেত্রে আমার পোস্ট ওয়ার্কআউট ফুডের টাইমিং, মানে আমি কোশ্চেনটা একটু ক্লিয়ার করে দিই। জি অবশ্যই, বেটার। প্রশ্নটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম যে আপনি কি আফটার এক্সারসাইজ প্রোটিন শেক খান, নাকি না একদম রাইট আফটার ওয়ার্কআউট? না, আমি আফটার এক্সারসাইজ প্রোটিন শেক খাই। আচ্ছা, 45 মিনিটস, সামটাইমস 1 ঘন্টা। আচ্ছা, এইটা কি আপনি মানে কোনো কারণবশত দেন, নাকি না মানে হয়ে যায়, নাকি না ইচ্ছা করে দিচ্ছেন? কোনো মানে কি এই পোস্ট ওয়ার্কআউট মানে শেকের পরে আপনার মিল থেকে যে, হ্যাঁ, কোনো পারপাসলি করেন, নাকি না আপনার কোনো কাজের কারণে, প্রেসারের কারণে এটা হয়ে যাচ্ছে? আমি এটা পারপাসলি করতাম, মানে আমার কাছে ফিল হইতো আমি মাত্র পোস্ট ওয়ার্কআউট মানে শেক নিছি, সো অনেক সময় আমরা আগে কার্ব অ্যাড করা হইতো, ডেক্সট্রোজ অ্যাড করা হইতো অথবা কলা খাইতাম, তো এর সাথে ইমিডিয়েট খাওয়া মানে ওইরকম আমার কাছে ব্লোট ফিল তো একটা, মানে ওটা আমি একটা মিল হিসাবে পোস্ট ওয়ার্কআউট শেকটা মোটামুটি ফাস্ট অ্যাবজর্বিং হইলো, আমি ওটা একটা মিল হিসাবে। আর মেইন কথা হইতেছে মানে প্র্যাকটিক্যালি চিন্তা করলে এখন এটা পসিবল না,
ইমিডিয়েট সাথে সাথে তো ওটা আমার কাছে কোনো পারপোজও না। সেকেন্ড ওয়ার্কআউট ছিল আপনার বাসায় আসার পরে মিল অবশ্যই রেডি থাকে, তারপরে মিল নেওয়া। সো পারপোজলি বলতে গেলে হ্যাঁ অবশ্যই পারপোজলি আমি পোস্ট ওয়ার্কআউট শেকটা একটা মিল হিসাবে ওইটার জন্য মিলটা আর পোস্ট ওয়ার্কআউটের অ্যাকচুয়াল মিলটা নেই, ওটাও মোটামুটি প্রোটিন ডেন্স থাকে, ওখানে আপনার 45 to 50 গ্রামস আপনার প্রোটিন। সো দুইটা ইমিডিয়েট অনেক কম টাইমের নেওয়াটা আমি ভালো মনে করি। আর সেকেন্ড হইতেছে প্র্যাকটিক্যালি চিন্তা করলেও এমনি নেওয়া হয়। আচ্ছা, আমি এখানে একটা জিনিস একটু বলতে যাচ্ছি, যে হচ্ছে যে ধরা আউট করি ওয়ার্কআউট করবো, আমরা প্রোটিন শেক খাই, যারা এই প্রোটিন শেক, তো এটার সাথে আমরা অনেক সময় দেখি কোনো ফাস্ট অ্যাক্টিং কার্ব ইউজ করি কিংবা অনেকে ফ্রুটস ইউজ করে। তো ওইটা করার পর কিন্তু আমাদের মোটামুটি ক্ষুধাটা লাগে না, ইনস্ট্যান্ট ক্ষুধাটা চলে যায়। আমি হাইলি বিলিভ করি যে যত, কারণ আমি এরকম লোক দেখছি যে প্রোটিন শেক খাইতেছে, রাখলো শেকারটা ধুয়েই কিছুক্ষণ পরে সে মিল খেতে, হ্যাঁ মিল, আমি অফ ক্যামেরায় বলবো এই করে। তো ধরেন আমি একজন মানে বডি বিল্ডারই দেখছি, যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে যে প্রোটিন শেকটা খাইলেন, এটা প্রোটিন শেকটা খাওয়ার কারণটা কি, আপনার বডির প্রোটিন অ্যাটলিস্ট 1 আওয়ারের জন্য কিন্তু আপনি সেফ। তো যদি আমরা চিন্তা করি যে তো এটা ডিক্লাইন হয়ে যাবে, যদি 1 আওয়ার পরে এটা ডিক্লাইন হয়ে যায়, আপনি 3 ঘন্টাকে একটা মিল নিছেন, অলরেডি ওইটা এখন আপনার ব্লাড স্ট্রিমে আছে, ওটা তো ভ্যানিশ হয় নাই, ঠিক না? সো মানে মানুষ খুব ক্রিটিক্যালি জিনিসগুলো চিন্তা করা হয় যে আমি যদি এখন ব্যায়াম করছি, প্রোটিন শেক খাইছি, আমি যদি খাবারটা না খাই সাথে সাথে, তাহলে মানে আমার মাথা সব হারায় যাবে। কিন্তু ম্যাক্সিমাম মানুষই দেখবেন যে ঠিক মতন সে তার ব্রেকফাস্ট করে না, পোস্ট ওয়ার্কআউট মিল, তারপরে যে আরো মিল আছে ওটা না, খালি মানুষের মাথা থাকে প্রি ওয়ার্কআউট পোস্ট ওয়ার্কআউট, প্রি ওয়ার্কআউট পোস্ট ওয়ার্কআউট, ঠিক না? কিন্তু ব্যাপারটা কিন্তু এমন না, ব্যাপারটা হচ্ছে থ্রু আউট দ্য ডে আপনার বডিতে প্রোটিন দাও। এবং অবশ্যই আমি মনে করি যে ক্ষুধা যদি আপনার শেকটা খাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত ক্ষুধা না লাগবে আপনি ওয়েট করেন, দেন আপনি ক্ষুধা না লাগার পর মিলটা নেন, সো দ্যাট আপনার বডি মনে হয় ওই মিলটাকে প্রপার ভাবে নি, আদারওয়াইজ আপনি গ্যাস আর ব্লোটিং ফিল করবেন, কোনো কাজে আসবে না আপনার কোনো কিছু। এটা আমি পার্সোনালি মনে করি। এবং জি ভাই, হ্যাঁ প্লিজ প্লিজ, না না আপনি কন্টিনিউ করেন, আমি একদম এটা শেষে আমারটা শেষ, আপনি আমি বলতেছিলাম যে আপনি যদি কি করতেছেন, নরমাল মানুষ আপনি কি করতেছেন, কি কারণে করতেছেন, এটা যদি আপনি বুঝতে না পারেন, আপনি যদি ভালো এক বছর, আর সবচেয়ে ইম্পর্টেন্টলি আপনি যদি আপনার লিসেন টু ইয়োর বডি, আপনার বডি কি ফিল করতেছে কি করতেছে, ওইটা আপনি আপনার কোচেস আর বডির কথা, যে সাপোজ লেটস সে যদি আপনার এটা এক্সারসাইজ হোক ডায়েট হোক, যে পোস্ট কথা বলেন, আপনি দেখবেন আপনি পোস্ট ওয়ার্কআউট একে তো আপনার ক্ষুধা নাই, সেকেন্ড আপ অলরেডি একটা ওইটা মিলই বলা যায়, ওরকম করে নিয়ে আপনি প্রোটিন দিচ্ছেন বডিতে, আবার ইমিডিয়েট করছেন, আপনি ক্ষুধা নাই, ব্লোটেড ফিল করতেছেন, ওরকম ভালো প্রপারলি হইতেছেন, তার মানে আপনি আপনার বডির এগেইনস্ট এগুলা করতেছেন। সো আমরা লিসেন টু ইয়োর বডি, মোস্ট অফ ইয়োর প্রবলেমস মানে এমনি চলে যাবে। এটা হোক ট্রেনিং নিয়ে কি চেঞ্জেস আনা উচিত, মানে খাবার কিরকম হওয়া উচিত, পোস্ট ওয়ার্কআউটের প্রি ওয়ার্কআউটের খাবারের টাইমিং কেমন হওয়া উচিত, এগুলা কিভাবে চেঞ্জ করতে হবে, অবশ্যই আপনার কোচ আপনাকে বলবে, কিন্তু ওই ইনফরমেশনটা যে আমার বডি এগুলা বলতেছে, এই জিনিসগুলো প্রোভাইড করলে আমার মনে হয় আপনার মেজরিটি মানুষের ম্যাক্সিমাম প্রবলেম গুলার সলিউশন এখানেই। আচ্ছা ওয়ালিদ ভাই, আরেকটা জিনিস আপনাকে একটু জিজ্ঞেস করবো এখন, যে আমরা তো সবাই এক্সারসাইজ করি, আমরা প্রোটিন ইনটেক করি, আমরা সবাই একটা কথা বলি না যে আমাদের বেশি বেশি প্রোটিন খাওয়া উচিত, অনেক প্রোটিন খাওয়া, আসলে কতটুকু প্রোটিন খাওয়া উচিত? এখন আপনার জন্য কতটুকু প্রোটিন এনাফ প্রোটিন? কতটুকু প্রোটিন এনাফ প্রোটিন এমন টার্ম আছে, এটা হচ্ছে যত কিলোগ্রাম বডি ওয়েট ওটার মানে টোয়াইস এস মাচ পার কিলোগ্রাম অফ বডি ওয়েট গ্রাম প্রোটিনকে ইউজ করতে বললে, পাউন্ডে হিসাব করলে 1 গ্রাম পার পাউন্ড অফ বডি ওয়েট। এটা ডিপেন্ডস, ধরেন আমার বডি ওয়েট যদি হয় 90 পাউন্ড, আমি নর্মালি এখন জেনুইনলি আমি 200 গ্রাম প্রোটিন ইউজ করি। সো 200 পাউন্ডের একটা মানুষ এটা হইতে পারে লিন, আবার হইতে পারে 200 পাউন্ডের একটা মানুষ খুব বেশি মোটা, যার বডিতে অ্যাকচুয়ালি মানে হাফ মাসেলও নাই। সো এখন যে 200 পাউন্ড লিন অবশ্যই, আর যে 200 পাউন্ডে ধরেন আপনার লেটস সে 22 অথবা 24% বডি ফ্যাট নিয়ে আছে, প্রোটিন ইনটেক হওয়ার মানে কথা না। সো ব্যাপারটা হইতেছে আমরা যে টার্মটা শুনি যে পার পাউন্ড অফ বডি ওয়েট 1 গ্রাম করে প্রোটিন, আমরা যদি মাসেল বিল্ডিং এর কথা চিন্তা করলে পার পাউন্ড অফ বডি ওয়েট অ্যাজাম্পশনের উপরে আমরা একটা ওই বেস থেকে শুরু করতে পারি, এটা আমার কাছে মনে হয়। আর আমি নিজে পার্সোনালি এখন 200 গ্রাম নিতেছি। আমার কাছে মনে হয় প্রতিটা আমরা হিসাব করি ইন্ডিভিজুয়ালি, কিন্তু দেখা যাচ্ছে যে প্রোটিন এই জিনিসটা এরকম যে প্রতিটা মানুষের ডাইজেশন এবং অ্যাবজর্পশন কিন্তু ডিফারেন্ট। আপনার বডি তো হয়তো বা ডাইজেস্ট করে ফেললো, অ্যাবজর্ব করে ফেললো, বাড়তে পারতেছে কতটুকু, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস।
এবং আমি মনে করি এটার এই হিসাবটা যখন চলে আসে তখন প্রতিটা মানুষ ডিফারেন্ট। এখন এই যে পার পাউন্ড অফ বডি ওয়েটে 1 গ্রাম, এটা হয়তো বা অনেক মানুষের ক্ষেত্রে 1 গ্রাম না দিয়ে যদি তাকে 0.5 গ্রাম দিয়ে আমরা শুরু করি, হাফ মানে 0.5 দিয়ে শুরু করলে হয়তো অনেক সময় অনেকের বডি বেটার ভাবে নিতে পারে, 1 গ্রামে অনেক ফিল করে, আমি এরকমও দেখছি। হ্যাঁ, তো এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। আমার মনে হয় যে কোনো প্রোগ্রামই তো আসলে ফিক্স না। তো আপনি একটা প্ল্যান সেট করার পর আপনি 1 উইক 2 উইক করে দেখেন আপনার বডি কতটুকু অ্যাবজর্ব করতে, ওইটার বেসিসে আইদার আপনি কমায় অথবা আপনি বাড়াইবেন অথবা আপনি ওই জায়গায় স্টে থাকেন। বাট যে কোনো জিনিস এখানে এক্সপেরিমেন্ট না করলে আপনি আপনার বডি রিড করতে পারবেন না। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। যে প্রোটিনের ব্যাপারটা কিন্তু এরকম যে প্রোটিন কিন্তু অনেক সময় দরকারের থেকে বেশি দিয়ে দিলে বডি কিন্তু মানে স্টমাক নিতে পারে না, গ্যাস হয়, ইনডাইজেশন হয়, ব্লোট হয়। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আপনি যেটা করতেছেন যদি এটা আপনি ডিসকমফোর্ট ফিল একটু কমায় দেন, ওখান থেকে কমায় দেন 1-2 সপ্তাহ চালায় দেখেন আপনার বডি কেমন রেসপন্স করে, দেন ওখান থেকে আস্তে আস্তে মুভ অন করেন, নাকি বলেন? জি ভাই। আচ্ছা, এই ডাইজেশন ব্যাপারটা, এখন ডাইজেশনটা কতটুকু ইম্পর্টেন্ট মাসেল বিল্ডিং এর ক্ষেত্রে? লেটস সে আমার এখন আমার কোচ আমাকে বলতেছে আমার 200 গ্রাম 250 গ্রাম বা 200 গ্রাম 220 গ্রাম প্রোটিন নেওয়া, আমি 200 গ্রাম নিতেছি কিন্তু আমি প্রপারলি ডাইজেস্ট করতে পারতেছি অথবা না পারলে এটা কি আসলে আমার জন্য বেনিফিশিয়াল নাকি? ডাইজেশনটা কতটুকু ইম্পর্টেন্ট আর ডাইজেস্টিভ হেলথটা মানে বেটার? ভেরি গুড কোশ্চেন। দেন আপনি 150 গ্রাম থেকে আরো 10 গ্রাম করার পর দেখেন আপনার বডি কতটুকু ভালো নিতে পারতেছে। যদি আপনার বডি সবকিছু ভালোভাবে নিতে পারে তাহলে আপনি আরো 10 গ্রাম অ্যাড করেন। আর যদি দেখেন যে না 150 গ্রাম থেকে 10 গ্রাম বাড়ানোর পর আপনি আপনার বডি নিতে পারতেছে না, আপনি তখন ডাইজেস্টিভ এনজাইম অ্যাড করতে পারেন। অ্যাড করে দেখতে পারেন আপনার বডি তখন কিভাবে নিতে পারতেছে, কতটুকু ডাইজেস্ট করতে পারতেছে, আপনি কি গ্যাসি ব্লোট ফিল করেন কিনা। কারণ আমি একটা কথা বারবার বলি যে প্রোটিন আপনি কতটুকু ডাইজেস্ট করতে পারতেছেন, অ্যাবজর্ব করতে পারতেছেন, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বডি ওই প্রোটিনটাকে কতটুকু কাজে লাগাতে পারতেছে। ওইটা হচ্ছে আপনার মেইন ক্যাপাসিটি বডি। সো ওইটা না হয় তাহলে তো প্রোটিন ওয়েস্ট, কোনো লাভ হচ্ছে না, বরং আপনি আপনার ডাইজেস্টিভ সিস্টেমের উপরে, এবং ডাইজেস্টিভ সিস্টেম এতটাই ইম্পর্টেন্ট যে ডাইজেশন ফুড ডাইজেস্ট না হলে আপনার বডি হবে, কারণ ঠিক মতন ডাইজেস্ট না হলে বডি এটা অ্যাবজর্ব করতে পারবে না, অ্যাবজর্ব করতে না পারলে কাজে লাগাতে পারবে না। আর ডাইজেস্টিভ সিস্টেম অনেক সময় খারাপ হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেকে দেরি আছে যে অনেকে মনে করে কি আরে আমার খাইলেই বডি ডাইজেস্ট হয়ে যায়, বাট দেখবেন ডাইজেস্টিভ সিস্টেম ভালো না, যে তার খাবারে এমন এমন জিনিসপাতি অ্যাড করে যার কারণে তার পেটে গ্যাস হচ্ছে, ফুড পাস আউট করতে পারতেছে না। তো ডাইজেস্টিভ সিস্টেম ঠিক না থাকলে আপনি আপনার মানে মাসেল বিল্ড উইদাউট ডাইজেস্টিং ফুড, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখার জন্য করতে পারি আমরা প্রতিদিন সকালে অ্যাপেল সাইডার ভিনেগার রাখতে পারি, এটা আমাদের বডির অ্যাসিডিক যে এন্ড কন্ট্রোল করবে, এটা ডাইজেশনের জন্য খুব ভালো। দেন আমরা 5 থেকে 10 গ্রাম আবার 10 থেকে 20 গ্রাম এল গ্লুটামিন অ্যাড করতে পারি প্ল্যানে। এল গ্লুটামিন ডাইজেশনের জন্য খুবই ভালো। আমি নিজে ট্রাই করে দেখছি আমার ডাইজেশন, আমার গাট লাইনিং অনেক প্রবলেম ছিল, যখন থেকে আমি 1 মাস থেকে 2 মাস টানা আমার এই প্রবলেম আল্লাহর মধ্যে খুবই ভালো, এবং আমার পেটে আমি অনেক বেটার ফিল করি। এটা রিজন হচ্ছে যে আমাদের তো পেটে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন আছে এবং গাট লাইনিং আছে। এই গাট লাইনিং গুলাকে রিপেয়ার, এই যে আমরা যে খাইতেছি না এটা স্ট্রেস ফালাইতেছে, এগুলা কিন্তু ওয়্যার এন্ড টেয়ার হইতেছে, এগুলাকে রিপেয়ার এবং রিবিল্ড করে ঠিক মতো এই কাজই হচ্ছে এল গ্লুটামিনের কাজ। আচ্ছা, এখানে আমাদের আরেকটা কোয়েশ্চেনও ছিল এল গ্লুটামিন নিয়ে। গ্লুটামিনের ইউসেজ কি, গ্লুটামিনের বেনিফিটস কি, গ্লুটামিনের ডোসেজ কেমন হওয়া উচিত এবং গ্লুটামিন নেওয়া আর কার গ্লুটামিনটা অ্যাকচুয়ালি আমি বইলেই ফেলালাম মনে অলরেডি। এই কোয়েশ্চেনটার মোটামুটি অ্যান্সার হয়ে গেছে। জাস্ট গ্লুটামিনের টাইমিং নিলে বেশি বেনিফিশিয়াল, এটা হলে ওনার পুরো কোয়েশ্চেনটার টাইমে মানে অ্যান্সার হয়ে যায়। হ্যাঁ, 5 থেকে 20 গ্রাম এল গ্লুটামিন ঘুম থেকে ওঠার পর খালি পেটে, আরেকটা কাজ সে আর মিলটা যখন সে নিবে না, অবশ্যই পোস্ট ওয়ার্কআউট মিলে তার অবশ্যই কার্ব থাকে, ওই মিলটা যখন নিবে 15 মিনিট পর সে এল গ্লুটামিন খাই ফেলে দেওয়া। সে যদি 20 গ্রাম খায়, 10 গ্রাম সকালে খালি পেটে এবং 10 গ্রাম আপনার পোস্ট ওয়ার্কআউট মিলের সাথে, নট উইথ প্রোটিন শেক, মিলের সাথে। হ্যাঁ, তো ডাইজেশনে এটা হেল্প করবে। তো ওয়ালিদ ভাই, আজকে আমাদের লাস্ট একটা কোয়েশ্চেন আমি আপনার সাথে ডিসকাস করব। কোয়েশ্চেন না, বেসিক্যালি এটা আমার নিজস্ব একটা ডিসকাশন থেকে এই কোয়েশ্চেনটা। ওইটা হইতেছে যে প্রতিটা আমরা রেগুলার এক্সারসাইজ করি, জিমে যাই, হ্যাঁ, আমাদের তো সবাই মাসেল বিল্ডিং, কিন্তু কার্ডিও আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, ধরেন আপনার মাসেলের জন্য কিংবা আপনার রেগুলার লাইফ ইমপ্রুভমেন্ট করার জন্য কার্ডিও কতটুকু গুরুত্বপূর্ণ? হ্যাঁ,
খুবই গুরুত্বপূর্ণ। কার্ডিও রেগুলার লাইফে মানুষ অনেক ওভারলুক করে। মানুষের মানে চিন্তা ভাবনা হইতেছে কার্ডিও শুধুমাত্র করা উচিত যখন আমি ফ্যাট লস করতেছি অথবা কাটিং ফেজে আছি, অথবা ওয়েট লস করতেছি, যে কোনো কিছু মানে ওয়েট লস ফ্যাট করা উচিত। মানে এই ব্যাপারটা হইতেছে এমন হয়েছে অনেক কমন, মানে মাসেল বিল্ডিং এর সময় হেভি ওয়েট লো রেপস, আর আপনার এই কাট ডাউনের সময় হইতেছে আপনার লো ওয়েট হাই রেপস। তো এই কোশ্চেনটা অলমোস্ট সেম প্যাটার্নেরই, যে কার্ডিও শুধুমাত্র কাট ডাউনে করতে হবে, কার্ডিও অফ সিজনে করার দরকার নাই। অফ সিজনে কোনো দরকার, মানে এটা মানুষের একটা মিসকনসেপশন। কার্ডিও মোটামুটি যেমনি আপনি কার্ডিও করতেছেন দরকার চেঞ্জ করতেছেন, কমাইতেছেন, বাড়াইতেছেন, অফ সিজনে আপনার কার্ডিওর দরকার আছে একটা মিনিমাম অ্যামাউন্ট, 15 থেকে 20 মিনিট উইকে 3 দিন 4 দিন। এটা যেমন আপনার বডির ব্লাড সার্কুলেশন বেটার করে। পোস্ট ওয়ার্কআউট কার্ডিও করলে আপনার ফুড অ্যাবজর্পশন, আপনার কার্ডিওভাস্কুলার হেলথ যেটা আমরা অনেক মানে ওইরকম ইম্পর্টেন্স দেই না, যেটার মেইন ইম্পর্টেন্স হইতেছে ক্ষেত্রে মাসেল বিল্ড করা, কেমনে বডি বিল্ডার মানে বডির হেলথের কথা, কার্ডিওভাস্কুলার হেলথটা অনেক ইম্পর্টেন্ট একটা। আপনার ওই দিকে আপনার হার্টকে হেলদি রাখা, আপনার বডিতে প্রপার ব্লাড সার্কুলেশন ঠিক রাখা খেয়াল রাখতে হবে। ওই জন্য আপনার একটা মিনিমাম অ্যামাউন্ট কার্ডিও আপনার ডেইলি লাইফে ইনক্লুড করা উচিত। হতে পারে এটা আপনার পোস্ট ওয়ার্কআউট 15 মিনিট আপনি সাইক্লিং করেন অথবা ফাস্ট ওয়াকিং করেন। এবং অনেকে দেখা যায় না, ঘুম থেকে ওঠে বলে যে আমার খুব লেথার্জিক লাগে, আমি এনার্জেটিক ফিল করি না। সেই লোক যদি ঘুম থেকে উঠে অ্যাটলিস্ট 15-20 মিনিট কার্ডিও করে, ওয়াক করে মর্নিং এ, তার শরীরটা ফুরফুরা এবং একটা ঝরঝরা সে ফিল করতে পারে। এবং যারা বলে যে আমি খেতে পারি না, আমার অ্যাপাটাইট নাই, ক্ষুধা একেবারে, তারা যদি তাদের প্ল্যানে কার্ডিও রেগুলার বেসিস থাকে, আইদার আমি মনে করি ফাস্টেড কার্ডিও এই ক্ষুধা বাড়ানোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, পার্সোনাল, এবং আমার ক্লায়েন্ট, এটা অনেকে হয়তো বলবে যে আপনি প্রো সায়েন্স দেন, বাট ভাই প্রো সায়েন্সের ভ্যালু সবচেয়ে বেশি। প্রো সায়েন্সের ভ্যালু সবচেয়ে বেশি। এটা আপনারা যে যত কথাই বলেন, মর্নিং এ কার্ডিওটা অ্যাড করাতে আমি আমার অনেক ক্লায়েন্টের দেখছি যে ডাইজেশন ইমপ্রুভ হয়েছে এবং তার ক্ষুধা বাড়ছে, এবং সে যে পরিমাণ খাবার সে নরমাল নিতে পারতো না, কার্ডিওটা অ্যাড খাবারটা সে আরামে ইজিলি। সো কার্ডিও মাসেল বিল্ডিং এর জন্য না হেল্প করে, হেল্প করতেছে, কারণ আমার ক্ষুধা তো বাড়াইতেছে, আমি খাইতে পারতেছি, যত বেশি খাইতে পারবো আমার মাসেল বিল্ডিং অ্যাড হবে, প্রোটিন নিতে পারবো, খাবার নিতে পারবো। আমি ভাই যখন এক্সারসাইজ করি অনেক সময় এমন অবস্থা হয়ে যায় যে ওয়ার্কআউটের পরে, কারণ আমি অনেক সকালে উঠিতে ঘুমায় যাই, তো দিনের অনেক শেষের দিকে যখন আমি এক্সারসাইজটা করি, অনেক সময় আমার পোস্ট ওয়ার্কআউট শেক নেওয়ার পরে আমার বাসায় এসে যে একটা পোস্ট ওয়ার্কআউট, তো অনেক সময় অলসতার কারণে বদলে আমি একটা প্রোটিন শেক, আবার অনেক সময় যেটা করা উচিত মিস হয়ে যায়, ঘুমায় যাইতেছি। আমি ডেক্সটা মানে নেক্সট মিলটা যাতে আমি ঠিক মতো খাইতে পারি, এই জন্য অফ সিজনেও কার্ডিও করতেছে। তো আমি দেখলাম যে আমার রাত্রে যে মিলটা আছে, পোস্ট ওয়ার্কআউট যদি 15 মিনিট 20 মিনিট একটু কার্ডিও করি, মোটামুটি পেটে একটা খিদা আসে বা খাওয়ার একটা অ্যাটলিস্ট ইচ্ছা জাগে, বাসায় এসে খাইতে ইচ্ছা করতেছে না, ওই ব্যাপারটা থাকে না। না এই জন্য এটা বই পুস্তকে লেখা দেওয়ার দরকার নাই, তো এটা তো আমার জন্য কাজ করতেছে ভালো, এটার বই পুস্তক থাকা দরকার। যেহেতু আপনার জন্য কাজ করছে, টেক্সট সেকশনের জন্য আরো মানুষের জন্য কাজ করবে। তো এই ছিল আমাদের আজকে ছোট্ট একটা ডিসকাশন। আমরা চেষ্টা করলাম যে কিছু বিষয় নিয়ে আমরা ওপেন আপ হওয়ার, এবং সামনে আমরা আরো কিছু বিষয় নিয়ে ওপেন আপ হবো। আমার ইচ্ছা আছে যে মানুষকে সাপ্লিমেন্ট বলেন, সুপার সাপ্লিমেন্ট বলেন, ফুড বলেন, ইনশাআল্লাহ আমরা সেটাও পুরো করব। থ্যাংক ইউ এভরিওয়ান। ভাই আমাদের সঙ্গে ওয়ালিদ ভাই, আপনাদেরকেও থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং উইথ আস। জাস্ট কষ্ট করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। টেক কেয়ার। বাই বাই। Bye.